আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মানব জীবন পডকাস্টে। মানব জীবনে বিভিন্ন পেশার মানুষকে এনে আমরা তার জীবনের গল্প শুনি, যাতে করে যারা বেকার সমাজ আছে, ব্যবসায়ী আছে, ছাত্র আছে এবং যারা জীবনে কিছু করতে চায় তাদের অল্প হলেও উপকারে আসে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে, মনিরুল ইসলাম ভাই। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বাদবাকি আলোচনা এবং তার পরিচয় আমরা গল্পে গল্পে অনেক কিছু জানতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি তো বললামই যে আমরা খুব ফ্রিভাবে আলোচনা করব, গতানুগতিক যে নর্মাল টক শো হয় সেরকম না, যাতে করে আমাদের দর্শকদের বুঝতে সহজ হয় যে আমরা কি তাদেরকে বলতে চাচ্ছি। যেটা হচ্ছে যে মানুষ তো মানুষের জীবনের অনেক গল্প থেকেই আসলে উৎসাহ পায়, জানতে পারে। সেটা আসলে এইভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যখন আলোচনায় চলে আসে, তখন মানুষ তার কি করা উচিত, অন্যের যে জীবনের তথ্যগুলো, এগুলা থেকে সে অনেক কিছু জানতে পারে। সেই হিসেবে আপনার এই শোগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে। আমরা অনেকের বিখ্যাত বিখ্যাত লেখকদের বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করি, তাদেরকে ফলো করি। আবার এখন যে সময়টা, এখন হলো দেখার যুগ, ভিডিওর যুগ। এখন মানুষের জীবনী যেমন পড়ে মানুষ শিক্ষা গ্রহণ করে, আবার তার জীবনী শুনেও কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে। তাই আপনার জীবন থেকে আমরা দর্শকদেরকে কিছু শিক্ষামূলক দিতে চাই। আমি যদি শুরুতে জানতে চাই যে আসলেই আপনি রিয়েল এস্টেট যে আপনার বিজনেসটা, এখানে আপনি কি উদ্দেশ্যে এলেন? এর আগে তো আপনি আরেকটা পেশায় ছিলেন। আপনি যদি শুরু থেকে আপনার গল্পটা বলেন। শুরু থেকে তো আসলে অনেক বড় একটি লাইফের অংশ। যেমন আমরা লেখাপড়া, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্ট যেটাকে বলে। আমি ইন্টার পর্যন্ত গ্রামে লেখাপড়া করেছি। অনার্স লেভেলে এসে ঢাকাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করি। ওখানে আমি অ্যারাবিকের উপরে চান্স হয়। পরে ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে যেহেতু আমি গিয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে, ওখানে বাংলায় অনার্স মাস্টার্স করেছি। ঢাকালিয়া থেকে আবার কামিল করেছি, দুই দিক থেকে। তাই এরপরে আসলে ফ্যামিলিগত সবাই চায় যে চাকরি করুক, এটা আসলে সকলের চাওয়া। এটা বাংলাদেশে কিন্তু কমন, চাকরির বাইরে আর কিছু কেউ করতে পারবে এটা মানতে চায় না। তাই এই চাকরির জন্য আমিও ট্রাই করি। চাকরিতে বিভিন্ন জায়গায় ট্রাই করি। সরকারি 2-3টে পরীক্ষা দিয়েছিলাম। একটা রিটেনে হওয়ার পরে ইতে গিয়েছিলাম প্র্যাকটিক্যালে। পরে আর ওই চাকরি হয়নি। প্র্যাকটিক্যালে শর্ট হ্যান্ড যেটা ছিল ওইটা আসলে আমি ভালো পারতাম না, যার জন্য ওটা হয়নি। ইসলামী ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে রিটেনে হয়েছিল, ভাইভা হয়েছিল, সেখানেও আসলে হয়নি। আচ্ছা, এটা আমার বাবার চাওয়া ছিল না আর কি, যে ব্যাংকে চাকরি করি। আমার বাবা যেহেতু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি সবাই, আমরা 3 ভাই। বড় ভাই মাদ্রাসা থেকে কামেল করা, মেজো ভাই মাদ্রাসা থেকে কামেল করা, আমি ও বাবা একটা মাদ্রাসার টিচার ছিলেন। এই দিক থেকে আর কি বাবার ওই ব্যাংকের সূত্র এইসব বিষয়টা খুব পছন্দ করতেন না, চাকরি পছন্দ করতেন। বড় ভাই টিচিং প্রফেশনে নাই। মেজো ভাই আসলে সময় টিচিং প্রফেশনে ছিল না, প্রাইভেট তার ছিল, মানে প্রতিষ্ঠান ছিল। কিন্তু তারপর বাবার চাহিদাটা ছিল যে আমি টিচিং প্রফেশনে আসি। তো এরকম একটা তার চাওয়াটা একদিন আমার সাথে অনেক শেয়ার করে। সেখান থেকে আমি আর কোনো চাকরিতে আর চিন্তা করি না, যে বাবার যেহেতু পছন্দ টিচিং প্রফেশনে, আমি টিচিং প্রফেশনে চলে আসবো। তো এরকম হঠাৎ করে একটা টিচিং প্রফেশনে আমি জয়েন করি, মিরপুরেরই একটা হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসাবে। ওখান থেকে 1 বছর জব করার পরে আবার চাকরি চেঞ্জ করে আমরা চলে আসি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ 11 নম্বর। এখানে আমি 2011 সালের 10ই সেপ্টেম্বর জয়েন করি। দীর্ঘ 10 বছর 1 মাস চাকরি করেছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে। অনেক লম্বা। 2021 সালের 30 সেপ্টেম্বর আমি চাকরি ছেড়ে দিই। এটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আমার যে এখন যে বিজনেস, এই বিজনেসের আসলে প্রসারতা, ব্যস্ততা, এই জন্য আসলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু এখানে থামাই আপনাকে, যে চাকরি ছেড়ে দেওয়ার পরে চিন্তা করেছেন ব্যবসা করবেন, না চাকরি করা অবস্থায় আপনার ভিতরে যে ব্যবসায়ী একটা মানে উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন ছিল সেটা করেছেন? না, সুন্দর আর কি আপনি মূলটা ধরেছেন। যেটা হলো গিয়ে, যখন বাবা আসলে টিচিং প্রফেশনে আগ্রহ দেখায়, তখন থেকে আসলে
একটা নিজেকে চিন্তা যে রিয়েলিটিটা বাস্তবে দেখেছি। আসলে টিচারদের তো আসলে যখন আলোচনা করে জাতির মেরুদণ্ড অনেক কিছু তারা মানুষ বলে, কিন্তু অর্থনৈতিকভাবে তো আসলে কোনো রকমই না। আমাদের সবসময় বিভিন্ন ট্রেনিং হইতে গেলে বলতো যে টিচারদেরকে মেয়েও দিতে চায় না ভালো। এরকম একটা গার্ডিয়ান ভালো কারো তার মেয়েটাকে টিচারদের কাছে দিতে চায় না, কয় টাকা বেতন, এরকম একটা বিষয় ছিল। তখন থেকে ছিল যে আসলে বিজনেস করব। আমাদের ফ্যামিলি বা আমাদের পরিচিত জন কেউই বিজনেস করে না, সবাই চাকরি করে। এই জন্য বিজনেস আসলে আমাদের ঐতিহ্যে নাই, যার জন্য এখানে আসাটা খুব টাফ। চাকরির পাশাপাশি টিউশনিকে খুব আমি পছন্দ করতাম না, এটা আমার একেবারে, কারণ দরজায় কলিং বেল চাপা আসলে খুব আত্মসম্মানে লাগতো। তারপরেও দুই একটা করেছি, তবে সেটা নিজের স্বাধীন মতো করেছি। এর ফাঁকে কিছু বিজনেস করার প্ল্যান নিয়ে আমরা অনেকগুলো শুরু করি। ও সময় আমার এক ক্লোজ ফ্রেন্ড শরীফুল আহমদ রাসেল ভাই, তখন সেও লেখাপড়া শেষ, আমাদেরও শেষ, দুজনে আড্ডা দিয়ে কী বিজনেস করা যায় করতে করতে আমরা অনেকগুলো বিজনেসের সাথে আসলে জড়িয়ে যাই, ট্রাই করি। আবার আমার মেজো ভাইয়ের একটা বিজনেস ছিল প্রাথমিক পর্যায়ে, আমার মনে আছে, তখন একটা টেইলার্সের দোকান ছিল, ওখানেও বসি একদম জয়েন্টলি পার্টনারে, সেটাও সুবিধা হয়নি। তারপরে আমরা গেলাম একটা মুরগির যে দোকান, এটাও আমার মেজো ভাই দিয়েছিল, ওখানেও বসছি, সেটাও সফল হয়নি। এরপরে আমি আমার ফ্রেন্ডের সাথে বিভিন্ন বিজনেসের চিন্তা করি, তা ফাঁকে আমি কম্পিউটারটা শিক্ষা করে নিই। কম্পিউটারটা শিখে একটা কম্পিউটার কিনতে হবে, এটা 2003-এর কথা। 2003 সালে তখন যেহেতু আমার লেখাপড়া চলে, অনার্সে আমি পড়তেছি, আবার সাথে কম্পিউটার শিখতেছি, যেহেতু টিউশনিটা খুব বেশি পছন্দ করি না, অন্যভাবে ইনকাম করে, তখন কম্পিউটার কেনার মধ্যে আসলে আর্থিক অবস্থা আমার ছিল না। আর যেহেতু বাবার কাছ থেকে ওরকম নেওয়ার মতো আর্থিক খুব বেশি ছিল না, হয়তো বা জোরাজোরি করলে সে ম্যানেজ করে দিত, কারণ আগে বলেছেন যে ওই শিক্ষকদের আর্থিক অবস্থা, যেহেতু বাবা, আমরা 7 ভাই বোন, তো 3 ভাই 4 বোন, তাই বাবা শুধুমাত্র একজন সহকারী শিক্ষক ছিলেন। আর্থিক অবস্থা যাই ছিল ওটা দিয়ে সব মোটামুটি চেষ্টা করেছি তার সাধ্য সবাইকে চালানোর জন্য চলেছি, কিন্তু কম্পিউটার সময় কেনার মতো আসলে আর্থিক অবস্থা ছিল না। আমার ওই শরীফুল আহমদ রাসেল ভাই, আমার আরেক ফ্রেন্ড ছিল মোসাদ্দেক আলী, ওর মাধ্যমে একটা সমিতি আমাদের মিরপুর 6-এ কাঁচাবাজারের অপোজিটে ছিল, আমাদের নাসির চৌধুরী ভাই বড় ভাই হিসাবে, খুব এদের একটা সমিতি ছিল, ওখান থেকে আসলে এরা সুদে টাকা দিত না, এরা প্রোডাক্ট কিনে দিত। আচ্ছা, আমি তাদের কাছে বললাম যে আমাকে একটা কম্পিউটার কিনে দেন, মানে এটা অনেকটা ইসলামী শরিয়া মোতাবেক। হ্যাঁ, তারা ওই কম্পিউটারটা কিনে দিয়েছেন। কম্পিউটারটা কিনছে 10 টাকা, আমার কাছে সে বিক্রি করলো কম্পিউটার আমি 11 টাকা বিক্রি করবো, তুমি নেবা কিনা? তা আমি 11 টাকা নিতাম, আমি টাকা তাকে কিস্তি দিতাম, ইসলামী ব্যাংক যেভাবে দেয় এভাবে আর কি। তাদের কাছ থেকে নিয়েছিলাম একটা কম্পিউটার, তখন আমার বড় বোনের কাছে কিছু টাকা ছিল, এই টাকা নিয়ে আসলে আমি একটা তখন মোবাইলও কিনি কম্পিউটারের সাথে, ওই সময়ে নোকিয়া মোবাইল। সেই কম্পিউটারটা থেকে আসলে আমি প্রচুর টাকা আয় করেছি, অর্থাৎ আমি কম্পিউটার দিয়ে প্রশ্ন করতাম, কম্পোজের কাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরবি, বাংলা, ইংরেজি, এই প্রশ্নগুলো করতাম। এর সাথে আমার এক ফ্রেন্ড ছিল, ওর ডাকনাম নয়ন, ও আর আমি দুজনেই মানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কম্পোজ করতাম। যেহেতু কাজই হচ্ছে কি প্রশ্ন করা, এটা দিয়ে মাসে 50-60 বা আরো বেশিও কোনো সময় যখন পরীক্ষা থাকতো সব স্কুলে আরো বেশি টাকা হতো, তা হিউজ পরিমাণ টাইপিং করা লাগতো, 20 টাকা দিতে 1 পেজে, তাহলে 20,000 টাকা যদি আমি ওখান থেকে আর্ন করতে হয়, তাহলে কত টাকা আমাকে কত পেজ কম্পোজ করতে হয়। তো এখান থেকে আসলে ব্যবসায়ী চিন্তা মানে শুরুটা। তারপরে চাকরির সাথেও ব্যবসা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি। ওই আমার ওই যে শরীফুল আহমদ রাসেল ভাই যে ফ্রেন্ড, তার সাথে আমরা একটা সমিতি করি, সমিতি থেকে আমরা দুজনে মিলে একটা লিমিটেড কোম্পানি করি। তখন যে কিছু বিজনেস করব, কি করবো জানি না, তখন রাসেল ভাই আর কি চেয়ারম্যান হয়, আমি এমডি হই কোম্পানির, ওটা ছিল স্বপ্নঘুরি লিমিটেড। তারপরে কিছু টাকা ওখানে আমরা আস্তে আস্তে একত্রিত করে একটা ফান্ড হয়, আবার পরে কিছু ডাইরেক্টর আমরা বাড়াই, এটা দিয়ে আবার আরেকটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমরা জয়েন্টলি
ওটা ইনভেস্ট করি Invest এবং একটা প্রজেক্ট নেই, ওটা দেখাশোনার দায়িত্ব ছিল আমার। এটা এখান থেকে আসলে বিজনেসে আসা, তবে এই বিজনেসে এই পর্যায়ে আসাটা আসলে অস্বাভাবিক, পিছনে গল্প আছে, গল্প আছে। অনেক ট্র্যাজেডি আছে, অনেক পরিশ্রম আছে। কারণ হচ্ছে আমরা মাদ্রাসা থেকে, আমাদের লেখা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আবার যেহেতু আমরা সবসময়ের জন্য গত 16টা বছর যে সরকার ছিল তাদের তো আমরা এন্টি ছিলাম, কারণ আমি তো এই পোশাকে চলতাম। আমি ইউনিভার্সিটিতে আমি এই পোশাকে যেতাম, তো এই পোশাকে ইউনিভার্সিটিতে গেলে সেখানে কখনই তো আমরা ভালো চোখে কোনো পরিবেশই অনুকূলে ছিল না। তারপরে ওই সময়কালে রিয়েল এস্টেট বিজনেসে যাব, যেহেতু একজনের সাথে পার্টনারে গিয়ে অভিজ্ঞতা হলো, এবং একটা কোম্পানি যদি এমডি হিসেবে আছি, যার জন্য চিন্তা করেছি, কিন্তু সাহস ওই সময়টা খুবই কঠিন। কারণ হচ্ছে ইসলামিক ব্যক্তি দেখলে তো জামাত বলেই আগে কোনো একটা অজুহাত দিয়ে মারলে কোনো পরিচয় জানুক বা না জানুক আগে হ্যাঁ, ট্যাগ কে দিয়ে কি দিত। করে এটা কিছু না, শুধুমাত্র পোশাক দেখলে তো বুঝতো যে হাঁটুর উপরে প্যান্ট আছে, টাকনুর উপরে প্যান্ট আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, মানে একটা tag জামাত, দিয়ে দিত আর কোনো কি। কথা নেই। এদের মারলে তো কোনো ইয়ে হবে না, আপনার এটা কোনো অপরাধ হবে না, বিচার হবে না, মানুষ জামাত মারা গেছে মানে এটা কোন মানুষ না আর কি, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, তা আমি ওই সময় একটা বিজনেস শুরু, খুবই এই হিস্ট্রি 0 টাকা থেকে, আসলে আমার তো কোনো পুঁজি ছাড়া, যদি পুঁজি বলি ওই যে ওখান থেকে কম্পিউটার কিনেছি, এখান থেকে যদি ওই কম্পিউটার কাজ করে কিছু টাকা অর্জন করি, এখান থেকে আজকে আমার বিজনেসের এই পর্যন্ত আসা। কোনো টাকা, কোনো পুঁজি আমার ফ্যামিলির কাছ থেকে তো নেইনি, এবং আমারও তো ছিল না ওই এভাবে থেকে আজকে পর্যন্ত আর কি আসা। তো এখানে আসার পথটা অনেক এই ছিল, অনেক। কিন্তু এই যে পুঁজি ছাড়া বললেন, হ্যাঁ, অনেকে তো মানে মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে ব্যবসা করতে যাবে বলে টাকা নাই, টাকা নাই। আসলে কি, আবার অনেকে বলে যে ব্যবসা করতে টাকা লাগে না, আসলে লাগেটা কি তাহলে? আসলে আপনি যেটা বলছেন এটাই, যেহেতু এখন আমি একটা মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত জনের সবার কাছে বিজনেসের একটি ভালো অবস্থানে আমি আছি, এই জন্য সবাই আসে যে কিভাবে। তা আমি ওই আপনার শেষ কথাটাই বলি যে বিজনেস করতে টাকা লাগে না, কারণ আমার তো লাগে না, আমার তো টাকা ছিল না, আমি টাকাতে শুরু করিনি, আমি তো ছোট বিজনেস শুরু করিনি। রিয়েল এস্টেট মানে কি কোটি কোটি টাকা, এটা তো ওই 1000 টাকার কোনো বিজনেস না। তাই যেখানে কোটি টাকার বিজনেস শুরু করেছি আমার তো টাকা ছিল না। তাই এই জন্য হচ্ছে কি আমি ওই কেউ আসলে প্রথমে বলে যে বিজনেস করতে টাকা লাগে না। তাহলে যদি মানে নতুন যারা উদ্যোক্তা হতে চায়, ব্যবসায় আসতে চায়, তাহলে আসলে কি কি পয়েন্টটা আপনি বলবেন যে এই জিনিসগুলো হলে আপনি হয়তো ব্যবসায় আসতে পারবেন, আপনার টাকা লাগবে না? মূলত হচ্ছে বিজনেস করতে টাকা লাগবে না। আগে হচ্ছে যেটা আমি যেখানে কিছু কিছু জায়গা থেকে তো আসলে এইটা সাহসটা পেয়েছি। তার মধ্যে একটা নেগেটিভ একটা মানে আমাদের দেশে আছে যে ডেস্টিনি একটা কোম্পানি ছিল, এটা নেগেটিভ একটা কোম্পানি। আমি ওখানে জয়েন করেছি কিন্তু ব্যবসার উদ্দেশ্যে না। আমার এক ভাই ছিল, সে নিয়েছে অনেক পরে, সে যখন পিএইচডি হয়েছে, তার পিএইচডি সেলিব্রেশন আমাকে ইনভাইট করেছে। এর আগ পর্যন্ত সে আমাকে ইনভাইট করার সাহস করেনি। আমি তাকে হেল্প করেছি বিভিন্নভাবেই হোক, আমার রুমেও ছিল, কিন্তু সে ওখানে যাওয়ার পরে আমাকে জয়েন করানোর জন্য একজনকে দায়িত্ব দিল, সে ট্রাই করছে কিন্তু জয়েন করতে পারেনি। সর্বশেষ অর্থনৈতিকভাবে সে দিবে, কিন্তু আমাকে থাকতেই হবে, আমি থাকলে তার বিজনেসের ডেভেলপ হবে। তারপরে একটা ট্রেনিং করাতে আমাকে নিয়ে গেল একটা প্রোগ্রামে, দেখবেন ট্রেনিং করলাম, তখন একটা জিনিস বুঝেছি যে আমার এখানে জয়েন করার দরকার নেই, আমি এখানে ব্যবসা করবো না, শিখবো, কিন্তু আমাকে ট্রেনিংগুলো আমার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি ট্রেনিং করেছি অনেকগুলো, এবং কক্সবাজারে হোটেল সি ক্রাউন, ওই সময়কালে 3 স্টার মানে একটা হোটেল ছিল। তো ওখানে 3 দিন ব্যাপী একটা ট্রেনিং হয়েছিল, আমি গিয়েছিলাম, ওখান থেকে অনেক কিছু শিখেছি। ওখান থেকে একটা জিনিস পেয়েছি, যেটা হচ্ছে কি আপনাকে হাই অ্যাম্বিশন যেটাকে বলি, এটা থাকতে হবে যে আমি এটা করবই, আর এটা আমি পারবো। আর স্বপ্ন যেটা হয় যে স্বপ্ন দেখতেই হবে, স্বপ্ন ছাড়া আসলে আমি বড় হওয়ার যে স্বপ্ন, এটা থাকতে হবে। আর স্বপ্নটা এইভাবে দেখা যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না, কেন আমার কখন বাস্তবায়ন করব, কিভাবে করব, এই যে চেষ্টাটা, এটা হচ্ছে কি একটা মানে আমি ওখান থেকে যে এইটা পেয়েছি ওই ট্রেনিং থেকে। এই জন্য আমি ডেস্টিনির কাছে এখনো বলি যে ডেস্টিনিতে আমি কখনো
ওই জয়েন করেছি, বিজনেস করি না, করার প্ল্যানও নেই। আমাকে অনেকবার বলছি, তারপর অনেক মুনাফা নিয়েছি না, আমাকে ট্রেনিং এর পরে বলেছে জয়েন করেন। আমি বলেছি যে আমি ট্রেনিং তো আমি তো মার্কেটিং এ জয়েন করবো না, আমাকে কোম্পানির মালিক হতে চাই। ট্রেনিং আমাকে শিখেছে কোম্পানির মালিক হতে, আমি মার্কেটিং মানে তো টেনশনে। তখন বলছে আপনি এখানে মালিক হবেন, এভাবে শিখেছে। আমি বলছি না, ডাইরেক্টলি মাইনারলিকে জয়েন করবো। আপনার স্বপ্নটা আসলে বড় ছিল, হয় এভাবে। তাই যাই হোক, ওখান থেকে এটা এসে আমি সাহস পেয়েছি। তা আমি যখন ওই যে ইতিহাসটা যেটা হচ্ছে, টাকা লাগে না, টাকা আসলে দুটো পার্ট এখানে। এটা বলার কথা আপনাকে উদ্বুদ্ধ করার জন্য আমি বললাম যে টাকা লাগে না, কিন্তু আমি একটা প্রোডাক্ট কিনবো, সেটা তো টাকা দিয়ে কিনতে হবে। তাই টাকা সেটা হবে, কিনবো কিভাবে? তাহলে এই কথাটা দুইটা তো সঠিক হলো না, যে টাকা সাংঘর্ষিক হলো। কিন্তু এটার ব্যাখ্যাটা যেরকম, আমার নিজের টাকা লাগবে না, আমার নিজের পকেটে টাকা নেই। বিজনেস করতে আমার নিজের পকেটে টাকা নেই, কিন্তু আপনার কাছে আছে, আপনার কাছে তারা কোনো কাছে আছে, যার কাছে আছে তার কাছ থেকে আমি নিয়ে এসে বিজনেস করব। এখন কিন্তু যাদের কাছে টাকা আছে তাদের কাছে আবার আপনার মধ্যে যেটা আছে এটা নেই, এটা নেই। তো এখন মূলত হচ্ছে যে টাকা আছে, টাকা সমস্যা না। কয়েকদিনে বলছে আমি ঠিক আছে, অনেক কিছু করবে, বিজনেস করবে, আমার কাছে অনেকদিন বলছে আমি ঠিক আছে, আপনাকে আমি 1 কোটি টাকা দিলাম, আপনি কি করবেন আমাকে বলেন, আমাকে প্ল্যান দেন। আপনাকে আমি টাকা 1 কোটি দিলাম, আপনি শুধুমাত্র বলতেছেন টাকা হইলে আমি বিজনেস করতে পারি। আমি টাকা 1 কোটি টাকা দিলাম, কি বিজনেস করবেন কি আমাকে বলেন। আসলে সে কোনো বিজনেসের একটা প্ল্যানও দিতে পারেনি। তাহলে মেন কি, টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি বিজনেস করবেন, বিজনেস করার জন্য আপনাকে আগে সেই বিজনেসের অভিজ্ঞতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, সেটা অর্জন করতে হবে। তাহলে আমাদের যারা শিক্ষাগত বিষয়টা হচ্ছে কি, কোনো বিজনেস করার মতো কোনো থিওরি নেই তাদের মধ্যে, শুধুমাত্র যা পড়ছে সেটা পড়ে কি হবে। আমি এখন বিজনেস করি, আমি যে অনার্স করলাম, মাস্টার্স করলাম, আরবি মাদ্রাসা থেকে কামিল করলাম, যে ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম, মাস্টার্স করলাম, আমার এখন এটা কি কাজে লাগতেছে? সার্টিফিকেটটা কোনো কাজে লাগতেছে না। ওইখানে তো মানে এটা তো একটা দুটো সাবজেক্ট থাকতে পারে, বিজনেস তাও মনে হয় নাই। আমরা তো যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের তো বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট না, আর্টসের সব। তাহলে আমার তো ওখান থেকে কি শেখার আছে? কিন্তু কথা হচ্ছে যে এখানেও যে শেখা আছে, যে আমি যখন বলি যে আমার এখন ইঞ্জিনিয়ার নিচ্ছে, আমি 20 ইঞ্জিনিয়ার আমি আমার চাকরি করে নিয়োগ দিচ্ছে আমার, কিন্তু দেখা যায় সিভিলের যখন 20 সিভিল দিচ্ছি, সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করেছে, রেজাল্টও ভালো, তার 3.5 আউট অফ 4 এর মধ্যে। তাহলে এখন রেজাল্ট ভালো, তাহলে অবশ্যই তার। কিন্তু যখন দিচ্ছি কিছু পারছে না, অথচ আমি তো নন টেকনিক্যাল, নন ইঞ্জিনিয়ার, কিন্তু যখন আমি যখন পরীক্ষা নেই বা সাইডে দেই, দেখে সে কিছুই পারে না। এখন যে ইঞ্জিনিয়ার বিএসসি করে আবার কিছু পারে না, তাহলে তারা কি শিখলো? তা এই শিক্ষা যদি আমাদের ছাত্রদেরকে শুধু সার্টিফিকেট দিবে আর অনেক বেকার তৈরি করবে এই শিক্ষা। এখন আমার ডিপ্লোমা তো বলেই কিছুই না। আমি কয়েকদিন আগে আমার এক খুব ক্লোজ এক বড় ভাই, তার এক আত্মীয়কে দিল যে ও ডিপ্লোমা করছে এবং ও তোমার এখানে চাকরি করুক আর পাশে পড়াশোনা করুক। আমি সবসময় প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে নেই যে তোমরা আমার কাছে শিখতে আসবা, আমি তোমাকে একটা ইঞ্জিনিয়ার যে স্যালারি সেটা দিয়ে আমি রাখা সম্ভব না, কিন্তু তোমার কাছে শিখে গিয়ে বড় জায়গায় একটা 50,000, 70,000, 1 লাখ টাকা বেতনে চাকরি করো। কিন্তু শেখার আগ্রহ নেই, শুধু ফেসবুক টেপা। আমি এইখানে আপনাকে একটু বলতে চাই যে আমি নিজেও একটু ট্রেনিং করাই। বর্তমান সময়ে যেটা ভালো চলে আর কি, মানে বেকারত্ব দূরীকরণের জন্য ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, আরও আদার্স অন্যান্য বিষয়, ডিজিটাল মার্কেটিং, টেকনিক্যাল বিষয়গুলো। আমি যখন নিয়োগ মানে কোর্সের জন্য বিজ্ঞাপন দিই, বেশিরভাগ ছেলে মেয়ে তারা, আমি আবার যেটা করি কি, আমি একদম কোর্স শিখিয়ে চাকরি দিয়ে দিব, 100% গ্যারান্টি। কারণ আমার একটা বড় সার্কেল আছে, যে আপনি যেমন বললেন যেটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার একটা বড় সার্কেল আছে মিডিয়াতে, যেটা সে 17-18 বছর যাবত আছে বিভিন্ন টেলিভিশনে। তো আমার কাছে সবাই লোক চায়, আর তারা জানে যে আমি একটু একটু শেখাই, মনে করে যে আমার কাছে অনেক ভিডিও এডিটর আছে। তো আমি চাকরি দেওয়ার জন্য কাজ শিখিয়ে চাকরি দিব, তারা আগেই প্রশ্ন করে বেতন কয় টাকা দিবেন, কোথায় অফিস হবে, কয় ঘন্টা ডিউটি করতে হবে, অথচ সে কিন্তু জিরো, কিছুই জানে না। হ্যাঁ, তো আমার অনেক মাঝে মাঝে ধৈর্য রাখতে কষ্ট হয়, কিন্তু রাখতে করা যাবে না। তাই তাদের একেবারে বুঝাই যে আগে কাজ শিখতে হবে, তারপরে এমনও আছে যে আমার আর চাকরি দেওয়া লাগবে না, আপনারা আপনি নিজেই বুঝে ফেলবেন যে কি করতে হবে। কারণ যখন সে ওই লেভেলে যাবে, তার ওই নলেজটা হবে, বুঝতে পারবে। না, এটা তো আসলে মূলত বাস্তব যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা এখন শুধুমাত্র তার চাকরি করবে, টাকা দেবে, চাকরি করে সে কাজ করবে অফিসে। অফিসে কাজ হচ্ছে আমি যদি আইনে তার সামনে দেই এগুলো করো, সে ওগুলো বুঝাই দিল, ওগুলো করবে।
কিন্তু সে নিজে কোন একটা কাজকে যদি তুমি এটা কাজটা করো, কিন্তু নিজে কাজটা বুঝে কিভাবে করবে বা আরেকজন করবে এরকম যোগ্যতা অর্জন করে না। অথচ সে কিন্তু যে কোনো একটা বিষয়ে নিয়োগ হয়েছে, ওই বিষয়ে সে বোঝে না। বিষয়ে ধরেন যে আমাদের অনার্স একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট সে লেখাপড়া করে আসছে, ওই সাবজেক্টে সে কিছুই বোঝে না, শুধুমাত্রই এগুলো একটা সার্টিফিকেট। আর যারা লেখাপড়া করে শুধুমাত্র একটা সার্টিফিকেট লেখাপড়া করে, পাস করার জন্য লেখাপড়া করে। কেউ আসলে ওইখান থেকে শিখে ওইটাকে বাস্তব জীবনে যে করবে, বাস্তবায়ন করবে এরকম চিন্তা করে কেউ লেখাপড়া করে না। আর যেটা বলে প্রশিক্ষণের কথা, এখন এত সহজ হচ্ছে কি আমাদেরকে শেখা, ইউটিউব থেকে আমরা সব শিখতে পারি। আমি ইঞ্জিনিয়ারদেরকে বলি আমার, যে তোমরা খালি ফেসবুক টিপো, সাইটে কাজ নাই তো, একটা সাইডে লেবাররা কাজ করতো, নিচে বসে আছে 9টা থেকে 5টা বসে থাকবে, কি করবে? শুধুমাত্র এই কয়েক না, খালি মোবাইল টিপবে। মোবাইলে কি? ফেসবুক। এখন কথা হচ্ছে যে এত ঘন্টা সে বসে রইলো ওখানে, তার সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও কাজ না। যখন কাজটা শুরু হয়, কাজ শুরু করার হয়তো 10 মিনিটে চেক করলো, এরপর আর কাজ নেই। মাঝে মাঝে যদি জিজ্ঞেস করে বলে দিল, ওই কাজ শুরু করলে যখন দেখেন যে এখানে ছাদের কাজ হচ্ছে, এখন ওরা তো ডিজাইন দেখলে একটা ছাদ যখন বাঁধবে, রড বাঁধবে, এরপর তো সব এরকম 10টা ছাদ, এই 10টা ছাদ যতদিন হবে ততদিন ওর তো কোনো কাজ নেই। ও মিস্ত্রির মুখস্থ, ওরে আর বলা লাগবে না, খালি ও বাঁধার পরে একবার চেক দিতে হবে 10 মিনিটের কাজ। তা ওই যে বাকি যে তাকে ইঞ্জিনিয়ার ওখানে রেখে দিলাম, সে কি করতে পারে? সেখানে ইউটিউবে কিন্তু তার যে সে সিভিলের হলে সিভিলের অনেক টিউটোরিয়াল আছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি, সে কম্পিউটারে তার টুরি করতে পারে না। এটা একেবারেই মানে আমার কাছে অবাক লাগে যে কিভাবে সার্টিফিকেট দিল। তাহলে এই যে তারা শিখবে, আপনি যে বললেন শেখার যে এটা, যে শুধুমাত্র সবাই হাতে মোবাইল যতই আছে, কিন্তু সে শুধুমাত্র ফেসবুক ছাড়া আর কিছুই পারে না, কোনো কিছু শিখেও না। এবং ফেসবুকেরও হয়তো এটা আপনারাও মানে সাধারণ মানুষ পারে না, ফেসবুকেরও আমরা মানে আমাদের দেশের 95% বলবো, আরো বেশি হতে পারে, ফেসবুকেরও ধরেন যে 10% ইউজ জানে না, শুধু ছবি পোস্ট করা আর শুধু দেখা। যদি সে ফেসবুকেও যদি সারাদিন 7 ঘন্টা সময় দেয়, সে ওখান থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারে। সেটাই বিষয়, আসলে এই জিনিসগুলো চিন্তা করে না, যার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা গ্রাম থেকে উঠে আসছে, ওরা তো আসলে শিক্ষিত না, কিন্তু ওরা কিন্তু চেষ্টা করছে, শিখেছে, এখনো ভাইরাল হয়েছে, অনেকে অনেক টাকা ওদের মধ্যে কাজ করেছে, যে আমি কিছু করব। এটা কিন্তু বেশি, এটা কতজন, এটা সংখ্যা তো লাখে 2-1 জন হয়। আর এখন আমাদের যেটা হচ্ছে, যে যারা উদ্যোক্তা হতে চায়, সেটা হচ্ছে বড় বিষয়, চাকরি করে কোনো লাভ নেই। চাকরিটা আসলে আপনি, আমার পরিচিত এবং রিলেটিভই আছে যারা আসলে বিসিএস পরীক্ষা দিয়েছে, একাধিকবার ভাইবা দিয়েছে, নন ক্যাডার হিসেবে তাদেরকে সিলেক্ট করেছে, নন ক্যাডারে তাকে একটা জব দিল 2nd গ্রেডের। কত টাকা স্কেল সব মিলে সে পায় হলে 20 থেকে 22 হাজার টাকা। এখন যে বিসিএস এ রিটেনে টিকলো, পিলিতে টিকলো, রিটেনে টিকলো, ভাইভাই টিকলো না আর কি, ভাইভাই টিকেছে কিন্তু নন ক্যাডারে। এখন সে যদি 22,000 টাকা স্যালারি পায়, তো এই সংসার কিভাবে চালাবে? এখন যখন একজন সে বিয়ে করতে চায়, তখন একজন দেয় কি ছেলে কত শিক্ষিত, বিসিএস ক্যাডার হলে, নন ক্যাডার হলে বিসিএস পাস করেছে। এটা তো অবশ্যই টাফ, যে পিলি করে ভাইয়া রিটেন পাস করে তারপর ভাইবা তো সে উত্তীর্ণ হয়, এটা অনেক টাফ। এখন তার ইনকাম যদি 22,000 টাকা, তাহলে কিভাবে চলবে? কি বাসা ভাড়া দিবে, সে কি খাবে, তার ওয়াইফ কি করবে? তাহলে তার কি করতে হবে? ইলিগাল ইনকামের বিষয়ে তার ধান্দা করতে হবে। তাহলে সে যদি ইলিগাল করতে চায়, তাহলে আমরা তাকে হয়তোবা আমাদের পলিসি দেশের তাকে ইলিগালে বাধ্য করতেছে, মানে কি করবো, সংসার চালাতে পারে না। এই জন্য বলি যে এদেরকে চাকরির পিছনে না ঘুরে এরা যদি বিজনেসের জন্য চিন্তা করে, এই মেধাগুলো যারা ওই বিসিএস এর জন্য এত পড়ালেখা করছে, এত পড়ালেখা বিসিএস জন্য না করে যদি এই বিজনেসের জন্য এই প্ল্যানিংটাই তারা সময় দিত, তাহলে তারা অনেক প্ল্যান বের করতে পারতো, এবং যা দেশের জন্য বহু অর্থনৈতিক রাজস্ব অনেক আর্ন করতে পারতো, এবং অনেক ব্যবসায়ী হতো। আমাদের যে এই জনসম্পদ যেটা আমরা বলি, মানুষ সম্পদে আসলে রূপান্তরিত হতে পারতো। এখন আমাদের কি হয়েছে, মানুষ বেশি, এটা জনগণ বোঝা হয়ে গেছে। কিন্তু এটা হয়েছিল কি, মানুষ সম্পদে পরিণত করাটা যায় না। কারণ কি, শুধুমাত্র ওই যে বিসিএস পাস করার জন্যই পড়ালেখা করে একটা ফ্যামিলিতে 5 জনের সদস্য,
একজন চাকরি করবে আর সবাই বসে বসে খাবে, এই একটা বিষয়। সেকেন্ড হচ্ছে গিয়ে এখন পড়ালেখার একটা যে বিসিএস, না হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, তিনটে সেক্টরের জন্যই তারা লেখাপড়া করে। ডাক্তার সে কি করতে পারে, সে একটা সেবা করতে পারে, মানুষ চিকিৎসা করতে দরকার আছে, কিন্তু কত দরকার। একজন ব্যবসায়ী সে কি করতে পারে, শুধুমাত্র কত মানুষকে সে একটা রিজিকের ব্যবস্থা করতে পারে, তার আয়ের উৎস একজন মানুষ করতে পারে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য ইসলামে তো আসলে ব্যবসাকে এত বরকত দিয়েছেন রাসূল, যে সকল আয়ের বা ইনকামের মধ্যে বরকত ব্যবসার মধ্যে, যেটা 90% আমরা বলি, হ্যাঁ, যে ব্যবসার মধ্যে। তো এখন আমাদেরকে ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে, যারা বেকার আছে, তাদের বসে থাকার কোনো দরকার নেই, শুরু করলেই হয়, শুধুমাত্র সাহস করে শুরু করা। যদি আমি একটু তাহলে বলি, যেহেতু শুরু করার কথা বলছেন, একজন ধরেন অনার্স শেষ করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে, সে কি মাস্টার্সের জন্য বসে থাকবে, এরপরে ইচ্ছা করবে যে ব্যবসা করব, নাকি ছোট থেকে শুরু করা উচিত? অনার্স ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ার থেকেই সে শুরু করবে বিজনেস, বিজনেসের উপরে পড়াশোনা, টোটালটাই বিজনেসের উপরেই তার, যে আমি ছোট ছোট কিছু করা, হ্যাঁ ছোট ছোট ওই সময় কিছু করা, কারণ এটা তো অভিজ্ঞতা। অভিজ্ঞতা তো একদিনে আসে না। একটা সেকেন্ডে আপনি চা খাওয়ার জন্য একজনের বলছে চা খাও, তাও সময় কারণ আরেকজনের যেতে হবে চা খাওয়ার জন্য। আমার পরিচিত একজন আছে এরকম, সে মানে 70, 80, 90, 1 লাখ টাকাও তার ইনকাম হয় টিউশনি করে, তারও এরকম মানে কোথাও দাঁড়ানোর সময় নাই, সে চাকরিও করে। আমরা যে জন্য প্ল্যানটা আমাদেরকে আসলে সবাইকে বিজনেসের জন্য আসতে হবে। বিজনেসটা মানুষ বলে অবশ্যই, মানুষের যে আমরা বলি যে সাকসেস, তো সাকসেসের পিছনে আসলে অনেক একটা মানে কি আছে, পরিশ্রম আছে। পৃথিবীতে যত সাকসেসম্যান মানুষ আছে তাদের পিছনের হিস্ট্রিটা অনেক স্ট্রাগল তারা যে করেছে সেটা থেকে আছে। আমি আজকে যে পর্যায়ে এসেছি অর্থনৈতিকভাবে, আমি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, কিন্তু কোম্পানি একক ওনার। যেহেতু লিমিটেড কোম্পানিতে দুজন ডাইরেক্টর ছাড়া তো আসলে লিমিটেড কোম্পানি হয় না। আমার মেজ ভাইকে আমি নামে মতো চেয়ারম্যান রেখেছি, তার এখানে ইনভেস্টমেন্টও নেই, মানে আর সেই বিজনেস বুঝেও না, যে কি আছে না আছে কিছুই জানে না। গ্রামে জব করেন, টিচিং প্রফেশন আছেন, একক মালিক। তা আমি একক, এই শুধুমাত্র আমার এই যে এটার আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি। আমার আরেকটা কোম্পানি আছে স্বপ্নশ্রী অ্যাগ্রো লিমিটেড, ওটা আমি বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করার জন্য ওখানে প্ল্যান করেছি। এর সাথে আমি আবার কিছু মানুষ আমার ক্ষেত্রে একত্রিত হয়েছে, যারা আসলে দেখি যে সরকারি চাকরি করে। আসলে সরকারি চাকরি করে তাকে যদি আমি বিজনেসে নিয়ে আসি, তাহলে সে এখান থেকে যদি আর্ন করতে পারবে, তাহলে তার সরকারি অফিসে সে অন্য ধান্দা করবে না। সুন্দর চিন্তা। এবং আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে যখন তারা যারা আসছে আমার সাথে, এখন আমার এই টিমে এখন আমরা প্রায় 30+, ওটার আমি সভাপতি হিসেবে আছি। ওটা হচ্ছে এভারগ্রিন আবাসন গ্রুপ। আবাসন গ্রুপ, এটা আমি 30 জনকে নিয়ে আসছি, ওটার আমি সভাপতি হিসেবে আছি। এদেরকে নিয়ে এসেছি, এদেরকে যখন আমি বলেছি একটাই, যে আমরা অফিসের দায়িত্ব 100% পালন করে আমরা বিজনেসে সময় দেব। আপনার সারা জীবনে আপনি গভর্নমেন্ট যা আপনাকে দিবে, আপনি অনলি আমার কাছে সাথে যদি 5 ইয়ার্স পরিশ্রম করেন, গভর্নমেন্ট আপনার সারা জীবনে যে টাকা আর্ন করতে পারবেন, স্যালারি দিবে, পেনশনে যা দিবে, তার চেয়ে আপনি এখান থেকে বেশি আর্ন করতে পারবেন। মাশাআল্লাহ, তো অনেক বড় ব্যাপার। এখন হচ্ছে যে বিজনেস এটা সম্ভব। হ্যাঁ, ওটা কি আপনারা লঞ্চ করেছেন যে কি বিজনেস করবেন? হ্যাঁ, এদেরকে যেহেতু আসলে এখন পর্যন্ত এক একজনে, আমি যদি বলি আমি সব বিজনেস এক্সপার্ট, এটা সঠিক না। আমি যদি এখন রিয়েল এস্টেট জগতে এসেছি, এই বিজনেসটা এখন আমি এক্সপার্ট হিসাবে আছি। আমার মতো আমি মনে করি যে রিয়েল এস্টেট জগতে আমি যতটুকু বুঝি, 2-4 জনকে যদি এখানে নিয়ে আসি, তাদেরকে সাকসেস করা যাবে। তবে খুব লং টাইম যে রিয়েল এস্টেট বিজনেসের যে ফিউচার, শেষ পর্যায়ে আমরা যারা রিয়েল এস্টেট এসেছি, এই বিজনেস এখন শেষের দিকে। বিজনেস থেকে শর্ট টাইমে কিছু আর্ন করে লিগ্যাল ভাবে, মানে প্ল্যান ওয়াইজ আর্ন করে আমাদেরকে যেতে হবে অন্য ইন্ডাস্ট্রি লেভেলে। আচ্ছা, তার আমি আরেকটু আলোচনা করি ওই বিষয়ে, যে স্বপ্নশিরি প্রপার্টিজ, যেটা এটা আপনার এককভাবে। এই স্বপ্নশিরি, এই নামটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা সুন্দর, স্বপ্নের সিঁড়ি, এটা অনেক বড় হিস্ট্রি। আসলে আমি আসলে আমার লাইফের এই পর্যায়ে সফলতার হয়তো অনেকেই আমার যারা বন্ধু বান্ধব আছেন,
আত্মীয় স্বজন আছেন, হয়তো আমাকে বিভিন্ন জায়গায় আমার এক্সাম্পলটা দেয় যে অমুকে এত ছোট ছিল, আজকে সে এত বড়। এটা বহুজনে দেয়, অনেকে আমি চিনিও না, বিভিন্ন জায়গায় এটা তারা এক্সাম্পল হিসেবে আমাকে উপস্থাপন করে, এটা আমি শুনেছি। এটা আসার পিছনে আসলে এত সহজ ছিল না, অনেক কঠিন। কিন্তু আপনি যে নামটা আসলে জিজ্ঞেস করছেন, যে কোশ্চেনটা, এটা আসলে আপনার কৌতূহলটা দেখে আমার হলো যে এটার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে। আমি আপনাকে বলেছিলাম যে আমি দুইজনে শুরু করেছিলাম স্বপ্নঘুরি লিমিটেড নামে, ওটার আমি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। আচ্ছা। আমরা আরেকটা রিয়েল এস্টেট কোম্পানি, ওটা হচ্ছে কি ট্রেড সার্কেল ডেভেলপমেন্ট, এই কোম্পানির সাথে জয়েন্টলি ওই স্বপ্নঘুরি লিমিটেড, যেটা আমি এমডি ছিলাম, আমরা ওখানে পরবর্তীতে 11 জন ডাইরেক্টর হই, 2 জন থেকে। ওখানে আমরা 55 লক্ষ টাকা তাদের সাথে পার্টনারে ইনভেস্ট করি একটা প্রজেক্টে। সেখানে আমি ছিল এমডি হিসেবে, যে আমি তখন চাকরি করতাম একটা স্কুলে, ওখানে আমি 4100 টাকা স্যালারি পেতাম, ওয়াকফ হাই স্কুল উচ্চ বিদ্যালয়, ইসলামী ধর্মীয় শিক্ষক নন এমপি পদে। তখন এই প্রজেক্টটা শুরু হলে আমার দায়িত্ব ছিল যে এখান থেকে আমাকে 10,000 টাকা স্যালারি দিবে, আমি প্রজেক্টটা দেখাশোনা করব। এটা ছিল আসলে মূলত বিষয়। কিন্তু আমি যখন পাইলিং এর কাজ যখন চলে, এখানে আসলে অনেক কষ্টের অনেক আছে, সব বিষয় হয়তো বা আজকে একদিনে বলা যাবে না, কারণ এটা হচ্ছে লং টাইম। এখানে শুধু সঙ্গে এখানে অনেক নিজের যে কষ্টের হয়তো বা অনুভব করেছে, বুঝতে দেয়নি। এটা আমার ফ্যামিলির বা আমার ওয়াইফ অত বুঝে না যে ওই সময়টা আমি নিজে কষ্ট অনুভব করেছি, কিন্তু তাকে বুঝতে দেয়নি। এটা আছে, বিশেষ করে আমাদের পুরুষ মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, সারা জীবনে কাউকে বলা যায় না। ওখানে যে কোনো কারণে হোক, আমাকে ওই কোম্পানির, যে কোম্পানির সাথে জয়েন্টলি প্রজেক্টটা নেই, সে আমাকে ওই প্রজেক্ট থেকে দায়িত্ব থেকে বাদ দিয়ে দেয়। তাহলে আমি ওই প্রজেক্টের পাশে আমার বাসা ভাড়া নিই। তখন ছোট্ট একটা, আমি 4100 টাকা বেতনে আমি চাকরি করি। তখন ওখানে আমি 8,000 টাকা বেতনে এই রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিই। বেতন ইনকাম হচ্ছে 4,100, বাসা ভাড়া 8,000 টাকা। তাই দেখ হচ্ছে কি ওই প্রজেক্টের পাশেই আমি দেখাশোনা করতে পারবো, আর ওখান থেকে 10,000 টাকা আমি পাবো, এই একটা আমার প্ল্যান ছিল। কিন্তু আমাকে ওখানে থেকে বের করে দেয়। মানে এটা কি 1 মাস 2 মাস পরেই না, প্রথম কিছুদিন করার পরে আমার যে কোম্পানির চেয়ারম্যান ছিল, মানে একবার বেতন পাওয়ার আগে আমার যে ফ্রেন্ড ছিল, স্বপ্নঘুরি লিমিটেডের চেয়ারম্যান ছিল শরীফুল আহমেদ রাসেল ভাই, আমি এমডি। তাই আমার এই দায়িত্ব ছিল। রাসেল ভাই তখন আইসিবিতে চাকরি করে, এখন ওখানে জব করেন। রাসেল ভাইকে ওই কোম্পানির এমডি বুঝালো যে তোমার যদি এমডি সাহেব এখানে সময় দিতে চায়, তাকে বলো যে সে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইমটা দেখ। আবার ওই কোম্পানি এমডি এক সময় বিজনেস করতেন, সেটা ছেড়ে দিয়ে অন্য বিজনেস করতেন, সেটা ফুল টাইম এটা দিচ্ছে, যে না এখানে চাকরি করবে আর এখানে করবে, দুইটা হবে না, তাকে চাকরি ছেড়ে দিতে বলো। তখন আমি বাংলা স্কুলে জয়েন করি, ওইটা ছেড়ে দিয়ে। তখন আমাকে আমার চেয়ারম্যান বললো যে আপনি আসলে দুইটা পারবেন, আপনি চাকরি ছেড়ে দেন। তাই আমি বললাম যে আমি যেহেতু বাংলা স্কুলে জব করি, এখানে আমার তো একটা ফিউচার আছে, এখানে একটা চাকরি, ঢাকার মতো বহু মানুষের স্বপ্ন স্কুলে চাকরি করার, এমপিভুক্ত স্কুল। হ্যাঁ, এমপিভুক্ত স্কুল। আমি তখন নন এমপি পদে হলো। এখানে নন এমপি হলো আমাদের যে স্যালারি, এমপিও স্যালারি চেয়েও ভালো, এমপিও সম্পূর্ণ ফ্যাসিলিটি এমপিভুক্ত টিচারদের মতোই। তখন রিটায়ার্ডে গেলে স্কুল থেকে প্রায় 30-35 লাখ টাকা দেয় রিটায়ারমেন্টে। তাই আমি তারা বললাম যে ঠিক আছে, আপনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলছেন, তাহলে আপনি আমাকে 30-35 লাখ টাকা দেন, আমি ওইটা এফডিআর করে রাখি, আর এখানে আপনি আমাকে স্যালারি দেন। তাহলে সেটা তো দেওয়া সম্ভব না, তাহলে আমি কেন আমার ভবিষ্যতে চাকরি ছেড়ে দিব? এটা যে আমার লাইফ ডেভেলপমেন্ট হবে এর নিশ্চয়তা কি? যার কারণে আসলে আমি চাকরি ছাড়ি না, আর আমাকে ওই কোম্পানিতে দায়িত্ব দেওয়া হলো না। আমি তখন তো আসলে বিপদে পড়ি। তারপরে আমার কোম্পানির চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে আমি এককভাবে আমার প্রজেক্ট নিতে চাই। তখন চেয়ারম্যান সাহস করলো না, যে আপনি হুজুর মানুষ, এই চাঁদাবাজ, সন্ত্রাসী, রাজনৈতিক, এটা সেটা, আর এই বিশাল ইতে এখানে গিয়ে আপনি এগুলো পারবেন না। সে অনেকবার নিয়ে অনেক মিটিং হয়, কোন রকম সে আমাকে সাহস দেয় না। কিন্তু আমার একটা ছিল যে আমি পারবো। তখন যেহেতু আমার একটা ভিজিটিং কার্ড আছে, কার্ডে আমার ম্যানেজিং ডাইরেক্টর নাম আছে, আমি ওই এলাকায় ওই প্রজেক্টের পাশে একটা ছোট একটা ল্যান্ডকে আমি মালিকের সাথে কথা বলি যে আমি প্রজেক্টটা নিব। মালিক ছোট্ট 2.5 কাঠা ল্যান্ড, চিপা, ওখানে বড় রাস্তা না, ছোট রাস্তা। মালিক রাজি হয়ে যায় যে কারণে হোক। তখন আসলে আমি এটা ফাইনাল করি তার সাথে।
তখন আমি অর্থনৈতিক ক্রাইসিস খুব বেশি, যেহেতু আমার বাসা ভাড়া 8,000 টাকা, বেতন পাই ও 4,100। আপনি ল্যান্ড নিয়েছেন একদম মানে শূন্য হাতে? আমি তো ওনার সাথে ল্যান্ড নেই না, কথা বলেছি, মালিক দিতে রাজি। আচ্ছা, এখন আমি নিব কোনটা? আমি ওই কোম্পানির নামে। তখন আমি চেয়ারম্যান বললাম যে আমি একটা ল্যান্ড পেয়েছি, এই কোম্পানি নিতে চাই। সে বললো না, আপনি পারবেন না, আর আমি এটা দিব না, পরে বেজালে পড়বেন আর ঝামেলা হবে। এখন ওই কোম্পানির নেম ব্যবহার করে দিল না। তখন তো আমাকে কোম্পানি করতে হয়। এই জন্য আপনি যে নামটা জিজ্ঞেস করলেন কেন আমি এই নামটা দিলাম, হিস্ট্রিটা এখানে বললাম। তখন আমি ওই জমির মালিকের সাথে আমি তো দিই কোনটা, ওই স্বপ্নগুড়ি লিমিটেড নামে তাকে অফার লেটার দিই, তার নাম ভিজিটিং কার্ড তো ওইটা। যখন আমাকে ওই চেয়ারম্যান আমাকে যখন ওই কোম্পানিতে প্রজেক্টটা নেওয়ার জন্য সে আমাকে দিল না, অনুমতি দিল না, তখন আমি কি করব? আমি তো এখন পাওয়ার নেওয়ার সময়। তখন আমি আমার এক বড় ভাইয়ের যে কোম্পানি ছিল ওই মাদ্রাসা বিমানুল লিমিটেড, ওই লয়ারের সাথে আমি কথা বলি। লয়ার বললো যে আপনি একটা 500 টাকা দিয়ে একটা নেম ক্লিয়ারেন্স নেন, ওইটা 6 মান্থ আছে, 6 মান্থের পরে আপনি কোম্পানি করে ফেললেন। তো চিন্তা করলাম যে সেই নেম ক্লিয়ারেন্সটা নিয়ে ওটা পরে পাওয়ারটা নিয়ে যা করা যায় যে করা যাবে। আচ্ছা আচ্ছা। এখন কি নিব? ওনাকে দিয়েছি তো আমি স্বপ্ন ঘুরি। এখন আমি অন্য নাম দিলে তো ওই মালিক আমাকে জমি দিবে না, যে আপনি অন্য কোম্পানি নিচ্ছেন কেন। তখন ওই স্বপ্ন ঘুরির সাথে আসলে কি মিলিয়ে দেওয়া যায়? স্বপ্নশ্রী চিন্তা করলাম যে হয়তো অত বুঝবে না, তাই স্বপ্নশ্রী দিলাম। দেওয়ার পরে নেম ক্লিয়ারেন্সে গিয়ে দেখা যায় স্বপ্নশ্রী এই আলাদা আলাদা স্বপ্ন এবং স্পেসশ্রী এরকম অনেকগুলো কোম্পানি আছে। তখন আমি তাদের বললাম যে আসলে আমার এই নামটাই লাগবে, আপনি স্পেসটা বাদ দিয়ে স্বপ্নশ্রী একটা শব্দ দিয়ে দেখেন পাওয়া যায় কিনা। যার জন্য আমার কোম্পানির নামটা দেখেন একটা শব্দ, স্বপ্নশ্রী একটা শব্দ, স্বপ্নশ্রী একটা শব্দ। তো এটা দেওয়ার পরে সেটা বলে হ্যাঁ এটা পাওয়া যায়। তাই বললাম যে ওকে এটাই আপনি ডান করেন। সেখানে ডান করে আমাকে কপি পাঠিয়ে দিল। আমি ওটা দিয়ে পাওয়ারটা রেডি করে ফেললাম। এখন মালিককে সাইনিং মানি দিতে হবে 5 লাখ টাকা। আমার কাছে 100 টাকা। এটা কত সালের কথা? এটা হচ্ছে 2013 সালের কথা। হ্যাঁ, ওই সময় একটু কম ছিল। হ্যাঁ, না জায়গাটা তো সাইনিং মানি দেওয়ার মতো না, কোনো কোম্পানি নিবে না। কোন এলাকায় এটা? এটা মিরপুর 1 নম্বরে পাইকপাড়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ভিতরে। ওখানে গাড়িটাই ঢুকে না, মানে প্রাইভেট কারও ঢুকে না, রিস্কে যায়। কর্নার প্লট ছিল। তো এখন মালিককে রাজি হলাম, অফার লেটার দিয়েছি, কারেকশন শেষ। এখন এই কাজগুলো করেছি। তখন আমার যে ওই যে 11 জন যে ডাইরেক্টর ছিল, তার মধ্যে একজন ছিল জিএম পারভেজ মাহমুদ, উনি শ্যামলীপুর জিএম ছিল এক সময়। তার অনেক টাকা আছে। সে বললো যে মনির ভাই আপনি নেন, টাকা আমি দেবো। মাশাআল্লাহ, সাহস পেয়ে গেলাম। তাকে নিয়ে সব কাজ করেছি, A to Z করে। যে আগামীকালকে আমার পাওয়ার হবে, যেদিন পাওয়ার হবে তার আগের দিন বিকেলে আমি মানে সব রেডি, কারণ টাকা সে দেবে। তারপরেও এখন যে কৌতূহল নতুন করতেছি, খুব এক্সাইটেড আর কি আমি, খুব আসলে প্রতি মুহূর্তে এটা করতে, এবং নিজের প্রতিষ্ঠান। হ্যাঁ, নিজের প্রতিষ্ঠান এবং একটা নামে নিচ্ছি একক। তখন যে দেখি বিকালবেলা যে কালকে আমার সকাল পর, আজকে টাকাটা সে ক্যাশ দিবে না কি দিবে, এই জন্য তার সাথে কথা হলো। ফোন দিচ্ছি, ফোন ধরে না। টেনশনে পড়ে গেলেন? হ্যাঁ, খুব টেনশনে পড়ে গেছি। পরে যাই হোক, তার কাছাকাছি বাসায় কাছাকাছি যাওয়ার পর ফোন দেওয়ার পর সে ফোন রিসিভ করেছে। তখন বললো যে অনির ভাই আমি ফোন ধরি না, একটু আছে সমস্যা। বলে জি, আপনার ভাবি ওই যে টাকাটা আপনার জন্য রাখছিলাম ওইটা তার ভাইকে দিয়ে দিছে। আসলে বিষয়টা কত পরশুদিন জিম পারভেজ আমার অফিসে আসছিল, তারা একটা হেল্পের জন্য ফোন দিয়েছিল। তখন আর কি, তখনও সে স্বীকার করেছে যে আসলে আমার টাকার সমস্যা ছিল না, বরং হচ্ছে গিয়ে আমাদের এই যে 11 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর, আমি নামটা তার বলি না, সে তাকে বলছে যে আপনি তার কাছে যায় না, সে পারবে না, সে ব্যর্থ হবে, বিপদে পড়বেন আপনি, হ্যাঁ তাকে ওখানে যেন না। মানে সে যখন তার পরামর্শ নিয়ে সে আর কালকে পরশুদিন আমাকে যে আমার অফিসে আসছে তখন স্বীকার করছে ওই সময় সত্য কথাটা এতদিনে বলেছে। হ্যাঁ, না এর আগেও একাধিকবার বলেছে, ওদিন আবার রিপিট করেছে। তাই তখন সে টাকাটা দিল না। এখন তখন তো আমি প্রায় রাত্র 7টা মতো এরকম বেজেছে। ওই সময় আপনার কেমন লাগতেছিল? তখন তো আসলে আমি মানুষ তো তখন কি বলবো, সাগরে সমুদ্র নদী বলবো না, সাগরের মাঝখানে পড়লে যেরকম হাবুডুবু খায় যে এখন আর তার নিশ্চিত মৃত্যু। আমি ব্যবসায়িক অবস্থায় আমার মৃত্যু, এটাই আমি মনে করার মতো অবস্থায় আছি। তখন আসলে আমি কি করব, কার কাছে যাবো? তখন আমার সার্কেল ওরকম না যে কেউ 10,000 টাকা আমাকে দিতে পারবে, এরকম আসলে আমার সার্কেলটা এতই মানে ক্লাসে ছিল, কারো কাছে যদি বলি 10,000 টাকা ধার দেওয়ার মতো লোক কেউ ছিল না।
আর দিবে দিলে দিতে পারবো না, কারণ আমার তো আর্থিক অবস্থা সব জানে। আর আমাদের দেশে একটা কথা আছে যে ওই তেলওয়ালার মাথায় তেল এটা ওই ব্যাংক যেটা করে, আর মানুষ ওইটাই, যার টাকা আছে তাকে ধারও দেয়, তাকে আপনি খাওয়াবে বেশি, এরকম সবকিছু হয়েছে, যার নাই তাকে কেউ ওইটা সুযোগ দেয় না। এরপরে আমি অনেক জায়গায় অনেক চিন্তা ভাবনা করে, রাত তখন মেবি 10টা প্লাস এরকম হবে, তখন আমি চলে যাই হচ্ছে গিয়ে, আমি ওয়াকফ হাই স্কুলে আমি চাকরি করেছিলাম, ওইখানে হেডমাস্টার যিনি আছেন, ওখান থেকে যখন বাংলা স্কুলে আমি চলে আসি যখন এই ঘটনা, তাই ওয়াকফ হাই স্কুলের হেডমাস্টার তার বাসায় যাই। স্যারে জানতো যে আমি ল্যান্ডটা নিচ্ছি, স্যারে কয়েকটা ইতে ছিল, এই জন্য যে দেখি স্যারের কাছে গিয়ে কোনো টাকা পাই কিনা, যেহেতু বাসায় গিয়ে বসলাম, স্যারের সাথে কথা বললাম। ওই যে ভদ্রলোকের টাকা দিবে না এটা আমি তাকে বলি না, বলে কথা বলে আমি বললাম, স্যার এখানে তো জমিটা নিতেছি, তো এখানে ফ্ল্যাট একটা আপনি নিয়ে নেন। স্যার বললো যে আমি এখানে চাকরিতে বেতন পাই 10,000 11,000 টাকা, আমি কিভাবে ফ্ল্যাট কিনবো? স্যার কোনো রকমই না। আমি বললাম, স্যার আপনি ফ্ল্যাট আমি আপনাকে দিব, যে ওই 10,000 টাকা ওখান থেকে আস্তে আস্তে যেভাবে পারে দিন, সমস্যা হবে না। কিন্তু হলে আমার কালকে আমি কিছু টাকা শর্ট আছে, ম্যানেজ করতে পারি না, আমাকে হলে তাহলে 2 লাখ টাকা। এখানে কিন্তু দেখেন আপনার মানে ব্যবসায়িক যে একটা মানে প্রস্তাবটা দেওয়ার মতো কত সুন্দর। আপনার দরকার টাকা, আপনি কিন্তু ডাইরেক্ট টাকা চান নাই না। আসলে তো আপনি যদি কাউকে বুঝেন যে আপনি বিপদে আছেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করবে না, সে আপনার কাছ থেকে দূরে যাবে। সবসময় অনেক গুরুত্বপূর্ণ কথা। সবসময় মনে করবে আপনার পকেটে টাকা নেই, আপনার ভাব থাকতে হবে। বিজনেস করতে হলে আপনার ভাবতে হবে আছে, হ্যাঁ, এই একটা বিষয়টা থাকতে হবে। যদি কেউ বুঝে যে আপনার কাছে টাকা নেই, আপনি কিছুই না, তখন আপনাকে শুধুমাত্র চা খাওয়াই আপনাকে দ্রুত বিদায় দিবে। আর যখন দেখবে যে না আপনার সাথে মিশলে কিছু পাওয়া যাবে, তখন আপনাকে মিশবে, আবার আপনাকে হেল্প করবে, কারণ সবাই তো গিভ অ্যান্ড টেক। তাই আমি তো তাকে গিভ দেওয়ার জন্য আমি প্রস্তাব করেছি। আমি তার কাছে তো লোন চাই না, ধার চাই না, আমি যে আপনি ফ্ল্যাট নেন একটা, যেটা আসলে তার সাধ্যের বাহিরে, স্বপ্ন কিন্তু সাধ্যের বাহিরে, সেটা আমি তাকে অফার করেছি। তাই ভাবি আসলে ওইসব বলছে যে এত টাকা নাই তো 2 লাখ টাকা হইতে পারে বাসায়। তখন আমি বুঝেছি ভাবির কাছে 2 লাখ টাকা ম্যানেজ করতে পারবে, আর আমার 2 লাখ টাকা হলেও ভাবির কাছে ওইটা নিতে হবে এনি হাউ। তাই ভাবিকে বললাম যে ভাবি ফ্ল্যাট কোনটা নেবেন আপনি? আমি তো নিচ্ছি 5 তলা, কোন সাইড নেবেন? তো 5 তলা আমাকে একটা দাও। তাই বললাম ঠিক আছে 5 তলা আপনার ফ্ল্যাট একটা। ভাবি প্রথম বলছিল পশ্চিম পাশে আমাকে, পরে যদি তার পূর্ব পাশে দিয়েছি, তার সাথে আলোচনা করে। তাই অনেকই করে মনে হয় যে প্রায় রাত 12টার মতো, ওই সময় তার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমি কিছু কোনো জায়গায় লিখিত না, কিছু না, সে আমাকে 2 লাখ দিয়ে দেয়, টাকা 2 লাখ নিয়ে বাসে ফ্রি। আচ্ছা, তখনও কি আপনার কোনো প্রপোজাল বা কোনো ড্রয়িং? সকালে তো আজকে রাতে তো আজকে রাতের পর সকালে পাওয়ার নিব, তো ওনাকে টাকা দিতে হবে, যেমন জমির মালিককে দিতে হবে, এই জন্য না আমি টাকা আমার দরকার। তা আমি ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে বের হয়েছি, ফ্ল্যাট তাকে দিয়েছি, সব মুখে মুখে। এখন বাকি টাকা স্যার কিভাবে দেবে সেও তো জানে না, কারণ তার ইনকামই তো 10,000 টাকা, তার অবশ্যই 10-12 হাজার থাকলে আর কয়টা খরচ তো অবশ্যই বেশি তারও, তাই সে কিভাবে বাকি টাকা দিবে। এখন ভাবিকে যেভাবে আমি হোপ দেখিয়েছি, সে ওই জন্য ভাবি দিয়েছে। স্যার একেবারেই রাজি ছিল না, একেবারেই। সে এখানে আসলে একজন একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার, অবশ্যই তার রিয়ালিটি সে বোঝে, কিন্তু ভাবি সাহস করে বের করে আলমারি থেকে বের করে ভাবি নিজে হাতে বের করে দিয়েছে। স্যার একেবারে রাজি ছিল না। টাকা নিয়েছি, আমার লাইফের এই প্রথম 1 লাখ টাকা একসাথে হাতে ধরা। এর আগে আমি 1 লাখ টাকা এরকম নিজে ধরে নিই। এই গল্প কি এর আগে কাউকে বলেছেন? না, আমি খুব বেশি আমার এই গল্প আপনার কাছের লোক হয়তো বা জানে, 2-1 ভাঙা ভাঙা অংশ খুব বেশি তো এগুলা জানে না। আসলে সব জিনিস তো আসলে কখন এরকম বলা হয় না। হ্যাঁ, তো এরপরে হচ্ছে গিয়ে আমি রাত্রে বাসায় যাই, ওখান থেকে সকালবেলা আমি পাওয়ার নিতে আসি। ল্যান্ড মালিককে দিতে হবে 5 লাখ টাকা, তাকে আমি 2 লাখ টাকা ক্যাশ দিই। বললাম যে একটু মিস্টেক হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকাটা ওইটা ক্যাশ হয় না, আপনি বাকি 3 লাখ টাকা চেক দিয়ে দিই আপনাকে, আর এটা আপনাকে দিচ্ছি, দেখে দেখো আমি ওটা আপনাকে ক্যাশ করে দেবো। একটু মিশে ঝামেলা আছে, খুব জেন্টলম্যান মানুষ, ভদ্র মানুষ, আঙ্কেল খুব আমাকে পছন্দ করে, সে এগ্রি হলো। এখানে আমি একটু দর্শক আবার ভুল বুঝবে যে তাহলে কি মিথ্যা কথা বললাম কিনা, বিষয়টা কিন্তু তা না, একটু কৌশল করলাম। আমার ক্যাশ হয় নাই মানে আমার তো মাথায় তো আমার ক্যাশ হয়ে আছে, আমি তো টাকাটা তাকে দিব এনি হাও।
বিষয়টা হচ্ছে যে না, আমি আজকে এটা যে কোনো কারণে পড়বো না, আমি টাকাটা ক্যাশ করতে পারি না, কারণ যে আমার যুক্তিটা যে আমি তো ওই ভদ্রলোক আমাকে টাকাটা যে কোনো একটা সমস্যা দেয় নাই, যার জন্য আমার ক্যাশ হয় নাই, ওখানে আমি তাকে চেক দিলাম যে আমি টাকাটা আপনাকে ক্যাশ করে দিব, আর একটু ওইটা একটু জটিল হয়েছে, আমি কালকে আলোচনা করে আপনাকে দিব না, বলে ঠিক আছে দেন। এরপর হলো গিয়ে দলিল পাওয়ার করলাম, এখন তো যিনি ভেন্ডার তাকে টাকা দিতে হয়, তখন পাওয়ারে এত টাকা ছিল না, এখন একটা পাওয়ার নিতে 1.5 লাখ টাকা খরচ হয়, তখন একটা পাওয়ার নিতে পুরো টাকা তো আপনি দিয়ে দিলেন, ওনাকে দিয়ে দিচ্ছি। এখন ওই ভেন্ডার ছিল মালিক ভাই, আমার আরেক ভাই পরিচয় করে দিয়েছিল, মালিক ভাইয়ের কাছে আসলে কৃতজ্ঞ আমি। তিনি কে বললাম যে আপনার কত, 6,000 টাকা। আমি বললাম টাকাটা আমার কাছে এখন নাই, আমি আপনাকে পরে দিব, না কোনো সমস্যা নেই তুমি দিও। আমাকে খুব করলো, বলে চেয়ে দিও, এই তখন আমাকে আর তো কোনো টাকা নেই, পাওয়ার নিলাম। তখন আমি এই যে স্বপ্ন ঘুড়ি থেকে স্বপ্ন সিঁড়িটা, এই জন্য আমি স্বপ্ন ঘুড়ি থেকে স্বপ্ন সিঁড়ি আমি নাম দিতে বাধ্য হয়েছি, এবং আপনার জীবনের একটা স্বপ্ন পূরণের সিঁড়ি এটা। হ্যাঁ অবশ্যই, এটা যে স্বপ্নের যে সিঁড়ি, এটা আমার নামের সাথে আমার যে সিঁড়িটা একটা মানের আছে, যে আমি সেই স্বপ্নের সিঁড়িতে এখন আমি, আল্লাহ আমাকে এখন যে পর্যায়ে রেখেছে, আমি বলেন যে মানুষ তো কল্পনা করে বা ওই হাই অ্যাম্বিশন দেখে, সে হাই অ্যাম্বিশন আমি এই পর্যন্ত দেখার মতো সাহস আমার ওই সময় কখনো হয় নাই। আল্লাহ আমাকে যে পর্যায়ে রেখেছে এই পর্যন্ত, আমি আসলে আমার যে হাই অ্যাম্বিশনেও এতদূর আমি কল্পনা করিনি, আল্লাহ আমাকে সেই পর্যায়ে রেখেছে এখন। হ্যাঁ যাই হোক, এই যে এরপরে আরো অনেকই আছে, এখান থেকে শুরুটা এখান থেকে একেবারে জিরো থেকে হলে যে আমি খুব দ্রুত এই পর্যন্ত এসে তা না, আবার এখান থেকে আমি আবার নিঃস্ব হয়েছি, আবার জিরো হয়েছি, আবার অনেক হ্যাঁ আমি এরপর থেকেও আমার কয়েক জায়গায়। আচ্ছা, এই প্রজেক্টটা পরে কি মানে কমপ্লিট হয়ে গেছে? এখানে একটু বলে রাখি, যেই স্যার আমাকে টাকা 2 লাখ দিয়েছেন, আল্লাহর একটা মানে নিয়তি বা আল্লাহর একটা খুব কি বলবো এটাকে, যে লীলা খেলা যেটা আছে না, সেরকম একটা ঘটনা এটা। এই প্রজেক্টে আমি কাজ করে করে স্যার যখন যা পার্সে দিয়েছে, আমি স্যার কাছে কোনোদিন ওই যে ফ্ল্যাট 2 লাখ দিয়েছে, কোনোদিন স্যারকে বলে না স্যার কালকে আমাকে টাকা দিতে হবে, কিস্তি দিতে হবে, কোনোদিন বলে নাই, স্যার বলতে পারবে না। স্যার যখন যা পারছে, হয়তো বললাম স্যার টাকা থাকলে দিয়েন কিছু, যখন যা পারছে দিয়েছে। 5,000 টাকাও দিয়েছে আমাকে, নিয়ে এসেছি। ফ্ল্যাট পুরো কমপ্লিট পর্যায়ে আমেরিকার সময় স্যারের চাকরিটা চলে যায়, চিত্তরা নন এমপ্লয় ছিল। স্যারের চাকরিটা চলে যাওয়ার পরে ভাবি একদিন আমাকে বললো, জীবনে এখন তো তোমার স্যারের চাকরি নেই, ছেলে ফেলে, তার 2 ছেলে 1 মেয়ে, ওরা লেখাপড়া করে চলা কঠিন, ভাড়াটা দিয়ে খুবই কঠিন, তাই তুমি যদি একটু ফ্ল্যাটে উঠাই দাও। তাই তখন স্যারে ওই তার ভাই অন্য কিছু থেকে কিছু আইনে টাকা আমাকে দিয়েছে, তারপর বেশ অনেক টাকা পাই। তাই বললাম যে আপনি উঠে গেলে উঠে যান, আমি উঠাই দিই। আমি ইনশাল্লাহ তার ফ্ল্যাট উঠাই দিছি, টাকা দলিল নেই, টাকা যা বাকি রয়েছে, কোনো কিছু বলি নেই। তারপরে ফ্ল্যাটে উঠে যাওয়ার পরে সে অনেক মাস পর্যন্ত যে সার্ভিস চার্জ আছে না, মাসে দিতে হয় 1,500 টাকা, ওইটাও স্যার আসলে দেওয়ার মতো ছিল না। স্যার আমার কাছে তুমি দিয়ে দাও, আমি দিয়ে দিছি। পরে একটা সময় তার একটা ইন্স্যুরেন্স ছিল, ইন্স্যুরেন্সটাকে শেষ হয়, ওই টাকা দিয়ে 2019-এর শেষের দিকে না জানি 20-এর দিকে, সে 19 শেষে অথবা 20-এর দিকে সে বাকি টাকা আমার দিয়ে দলিল নিয়েছে। তাই স্যার যে আমাকে হেল্প করেছে, এবং ঠিক একেবারে স্যারের যখন একেবারে বিপদ, ভাবি আমাকে অনেকবার বলছে যে তুমি ফ্ল্যাটটা দিয়েছো বলে আমরা ঢাকাতে আছি, নাহলে আসলে থাকা যেত না। তাই এটা আসলে একটা যে সে আমাকে দিয়েছে, আমি তাকে ফ্ল্যাট দিয়েছি ইনশাআল্লাহ। মানুষের উপকার করলে যে তার ফিডব্যাক পাওয়া যায়, এটা আমি এখনো স্যারের কাছে ওরকম কৃতজ্ঞ, এবং স্যারেরও বিপদের সময় আমি সেটা করেছি। কোনোদিন স্যারকে বলি না স্যার আপনাকে টাকা দিতে হবে কালকে, নাহলে ফ্ল্যাট উঠতে দেব না, এই কথা কোনোদিন বলিনি। এবার এখন বর্তমান আপনার ব্যবসার বিষয় আসে, যে এখন কয়টা প্রজেক্ট রানিং আছে, আর মানে যেহেতু আমার একটা এখন বিজনেস আছে, যেহেতু আমার কয়েকটা দিকই এখন দেখি। একটা হচ্ছে আমার নিজের প্রজেক্ট আছে 4টা রানিং আছে, আরো 3টা বড় প্রজেক্ট আসতেছে, একটা 11 কাঠা, একটা 8 কাঠা, আর 6 কাঠারও 2টা, এরকম আরো 4টা বড় প্রজেক্ট আসতেছে। এবং আমার 4টা রানিং চলে। হিমায়তপুরেও আমার কিছু ল্যান্ড, প্রায় 20 কাঠার মতো ল্যান্ড কেনা আছে। আচ্ছা, এই মুহূর্তে যদি কেউ আপনাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে চায় তাহলে নিতে পারবে কিনা? হ্যাঁ, আমার রেডি ফ্ল্যাট আছে অনেক, প্রায় আমার সব মিলিয়ে আমার এখনো অবিক্রিত ফ্ল্যাট আছে 27টা। এগুলো কোন এলাকাতে হবে? কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের কাছে আছে।
আবার বাংলা কলেজ মিরপুর 1 নম্বর, বাংলা কলেজের অপোজিটে যে রাস্তাটা ঢুকছে ওখানে আছে। আবার আনসার ক্যাম্প ডেল্টা হসপিটাল যে তার অপোজিটে পাইকপাড়া এখানে আছে। এই 3টা জায়গায় ফ্ল্যাট অভিজ্ঞতা আছে। রূপনগর আরামবাগের ফ্ল্যাট সেল হয়েছে। আচ্ছা, তাহলে মিরপুর এলাকাতে যেগুলো বললেন এগুলো প্রাইস কেমন হবে? কেউ যদি কোনো দর্শক যদি আমাদের আমাদের কাছে জানতে এখন চায়। 1250 স্কয়ার ফিট থেকে 1500 স্কয়ার ফিট ফ্ল্যাট সাইজ আছে। 1250, 1400, 1430, 1500 এরকম সাইজের। সেটা মানে 70 লাখ টাকা থেকে শুরু করে 1,10,00,000 পর্যন্ত মানে আমার মানে যে ফ্ল্যাটগুলো আছে এগুলোর প্রাইস। আচ্ছা, আর সেক্ষেত্রে কি এককালীন তো নিতেই পারবে? এখন যেটা হচ্ছে কি, তারা আমাদেরকে ফ্ল্যাটে ওঠার আগে সবাই টাকা দিতে হবে। এটা যে বিষয়, যেদিন আমি যে ফ্ল্যাটে হ্যান্ড ওভার তখন তারা ব্যাংক লোন নেওয়ার সুযোগ সুবিধা আছে। আচ্ছা, সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কত পার্সেন্ট দিলে ব্যাংক লোন এটা দেওয়া যায়? প্রজেক্টের একটা ডিউরেশন, টাইম ডিউরেশন। যদি এখন রেডি ফ্ল্যাট, যেমন ডেল্টা হসপিটালের সামনে যেটা, এটা রেডি ফ্ল্যাট, টাইলসি কাজ চলে, অনেক 3 মান্থের মধ্যে ফ্ল্যাট উঠতে পারবে, তাহলে ফুল টাকাটাই তার 3 মান্থের মধ্যে দিতে হবে। আবার বাংলা কলেজের অপোজিটে যেটা, এটা হয়তো 6 মান্থ আমাদের লাগবে, তা ওইটার ফুল টাকাটা 6 মান্থ দিতে হবে। কাজীপাড়ারটা আমার প্রায় 18 মাস লাগবে, তা ওখানে টাকাটা 18 মাসের মধ্যে দিতে হবে। এখন ধরেন একটা ফ্ল্যাটের দাম আছে 1 কোটি টাকা বা 70 লাখ টাকা, কেউ যদি 30 লাখ টাকা নগদ দিল, আপনারা কি ব্যাংকের সাথে তাদেরকে প্রসেসিং করে দেন কিনা? ব্যাংকের সকল সাপোর্টই আমরা করাই দিই, কিন্তু যদি তার ইনকাম সোর্স কভার করে। এখন দেখা যায় সে যদি চাকরিজীবী হয়, এখন স্যালারি পাচ্ছে 20,000 টাকা, এখন সে 40 লাখ টাকা লোন নিবে, সেটা তো ব্যাংক দিবে না। এবার দেখা যায় কি ব্যবসায়ী, তার ব্যাংকিং চ্যানেলে তার কোনো এই নাই, ট্রানজাকশন নাই, ব্যাংক স্টেটমেন্টে তাকে ওইটাও হয় না, তখন তাকে লোন কাজে যদি তার ইনকাম সোর্স কভার করে তাহলে লোন অ্যাভেলেবল। আমাদের ব্যাংকগুলো এসে বসে থাকে যে স্যার হ্যাঁ ক্লায়েন্ট দেন, সবাই শুধুমাত্র আসে, চা খাওয়ায়, আবার গিফট পাঠাই দেয়, স্যার আমাকে একটা ক্লায়েন্ট দেন। হ্যাঁ, এরকম অনেক ধরনের বিষয়টা এখানে আছে। তো এরকম এটা একটা পার্ট। এখান থেকে আজ পর্যন্ত এরপরে আমার দেখুন বরগুনাতে আমি একটা ল্যান্ড আছে আমার প্রায় 300 শতাংশ প্লাস একটা নিয়েছি, যেটা আমার স্বপ্নশ্রী এগ্রো লিমিটেডের নামে। এগ্রোর জন্য ওটা ওয়াইফ আমার চেয়ারম্যান, আমি এমডি। এটা কি একদম কিনে নিয়েছি? ওটা আমি কিনে নিয়েছি। এখানে আমার প্ল্যান আছে ফিউচারে, যেহেতু রিয়েল এস্টেট জগতে যে একটু অন্য জগতে যাওয়ার, ওখানে আমার অটো রাইস মিল করার একটা প্ল্যান আছে, ফিড মিল এবং ফলোয়ার মিল, একটা ইন্ডাস্ট্রিয়াল একটা পার্ক করার ওখানে প্ল্যান আছে, সেই জন্য ওখানে কাজ করতেছি। বরগুনা ওই এলাকাতে কি আপনার এই ধান, গম এগুলো বেশি হয়? গম না, ওখানে ধান, ধান ওখানে নিয়ে আমরা করি। ফিডের বিষয়টা যেহেতু এটা আমাদের আসলে দৈনন্দিন দরকার, এই যে এটা আসা। অনেক সেক্টর আছে আমাদের দেশে, 18 কোটি মানুষের যে এখনো অনেক ব্যবসায়িক সুযোগ আছে। আমাদের উদ্যোক্তারা শুধু শুরু করলে হয়, শুধুমাত্র এরা হেজিটেশনে ভোগে আর ছোট মনে করে, এই যে ছোট একটা বিজনেস শুরু করব, আমি এত বড় মাস্টার্স পাস করে এই ছোট এইটা চিন্তা করে। কিন্তু শুরু করলে সে অনলি শুধুমাত্র যে কেউ খালি ধৈর্য ধরে 2 থেকে 3 ইয়ার্স, চাকরি পেলে খুঁজতে খুঁজতে 5 বছর নাই হাওয়া, অথচ চাকরি বিষয়ে না খুঁজে যদি সে ছোট মানে একেবারে 5,000 টাকা পুঁজি নিয়ে যদি বিজনেস শুরু করে, 3 ইয়ার যদি সে স্ট্রাগল করে, টাকা কোনো ম্যাটারই না। টাকা বহুত, মানুষ তো টাকা বসে আছে। আপনি চিন্তা করুন, একটা অনেস্টি থাকবে যে আমার কাছে টাকা মানুষের যত সেফ আমানত, এই আমার কাছে যে মানুষের টাকাটা আমানত, ব্যবসা আমার লস হবে, যে যার টাকা নিয়েছে তার লস দিব না, তার টাকাটা আমার আমানত, তাকে মূল ইনশাল্লাহ আমি ফেরত দিব, বরং প্রফিট দেবে। আমার 5টা বিজনেস আছে, একটা আজকে লস হয়েছে, কালকে তো আমার লাভ হবে, তা ওরে তো আমি লস দেওয়ার মানিয়ে না। যদি এই মেন্টালিটি থাকে, আস্থাটা যেন মানুষ পায়, হ্যাঁ এটাই। আপনি তো ওইটা যদি হারিয়ে ফেলেন তাহলে তো কেউ আপনাকে টাকা দেবে না। এই জন্য যার মানুষে বললেন যে টাকা সমস্যা না, কার জন্য সমস্যা না, যে যার কমিটমেন্টটা ঠিক থাকবে, টাকা আপনার কাছ থেকে নিবে, সেটা যেন আবার রিটার্ন করার যে কমিটমেন্টটা, এটা যখন ঠিক থাকবে, টাকা কোনো ফ্যাক্টর না। কারণ যে মানুষ এত হিউজ পরিমাণ টাকা ব্যাংকে রেখে অলস টাকা ফেলে রাখছে, এই জন্য এটা। আচ্ছা, আপনি একটু আগে যেটা বললেন যে অনেক ধরনের ব্যবসা আছে, শুরু করলে হয়, শুধু ধৈর্য ধরতে হবে আর তার চেষ্টা থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এরকম যদি একদম জিরো, তার হয়তো হাতে 5,000 বা 50,000 বা 1 লাখ টাকা আছে, অথবা 20,000 টাকা আছে, তাহলে এরকম যদি একটা বলতেন যে কি কি ব্যবসা আসলে শুরু করতে পারে? ব্যবসায়িক বিষয়টা বলি যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে সকল সেক্টরটাই আপনি কিন্তু যে পরিমাণ মানুষ, সেই হিসেবে ওরকম বড় কোম্পানি নেই বাংলাদেশে। যদি আপনি কোম্পানি বলেন, লিডিং কোম্পানি 15টার বেশি নাম বলতে পারবেন না,
যা বাংলাদেশের লিডিং কোম্পানি আছে, যে কোনো সেক্টরই দেখেন, তাহলে যে জনসংখ্যা সেই হিসাবে 10 থেকে 15টা কোম্পানি যথেষ্ট না। মিনিমাম 100 কোম্পানি হলো আসলে এখানে। অন্যান্য দেশে জনসংখ্যার তুলনায় দেখেন যে কোম্পানি অনেক বেশি। আমরা যে দেশে ইউরোপ থেকে বলি, অন্যান্য দেশে যে জনসংখ্যা যায় তার চেয়ে কিন্তু কোম্পানি সে অনেক বেশি, তার বাংলাদেশে সেটা কম। এখন সে কোন বিজনেসটা শুরু করবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন ইউটিউবে মানুষগুলো দেখে যে উদ্যোক্তাদেরকে নিয়ে করে, আবার সে তখন চিন্তা করে কি দিয়ে শুরু করবো, কোথা দিয়ে শুরু করবো, এই শুরু করাটা। এখন শুরু করাটার জন্য আমি যদি বলি যে তুমি এখানে যাও, এটা শুরু করো, হবে না। যেটা দিয়ে শুরু করবে এখন তার সাথে কার সম্পর্ক আছে। আমি রিয়েল এস্টেট এসেছি, আমি কিন্তু যখন আমার এই স্বপ্নঘুরি লিমিটেড যখন আর একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে জয়েন্টলি ইনভেস্ট করেছি, তখন তার সাথে আমি ওঠা বসা চলা গল্প করা, তখন আমি বিজনেসটাকে বুঝি, এখন আমি করতে পারবো। তাহলে এখন কথা যে প্রত্যেকেই কোনো বিজনেসম্যানের সাথে ঘুরবে, তার বিজনেসে সময় দিবে, ফ্রি সময় দিবে। সে ফ্রি সময় দিলে সে যে বিজনেসে ফ্রি সময় দেবে সেটাই শুরু করবে। মানে আপনি কোনটা বলবো, যে বাংলাদেশে যদি বলেন যে বাবুর্চি বলেন, যে আমরা শেফ যদি বলি, নাই ভালো শেফ। কোন খাবারটা ভালো শেফ খুঁজে পাচ্ছেন? আপনি যে প্রতিষ্ঠানে যে একজন শেফ খুঁজে পাবেন না। একটা প্রোডাক্ট উৎপাদনকারী যে প্রোডাক্টই যান, আমরা একটা ছোট থেকে যাই, যেটা সবসময় লাগে, সবাই করতে পারে। যেমন যদি হলুদ, মরিচ, এরকম যেগুলো পচে না, সেটা শুরু করেন। অনলাইনে দেখেন যে মধু বিক্রি করে শুরু করছে। এখন তারা কি মধু বিক্রি করে, আমরা চিন্তা কি অনলাইনে মধু কিনে, দেখেন তার কোম্পানির ভলিউম কি পরিমাণ মধু কিনছে, তার কোম্পানি মধু বিক্রি অনলাইনে কতটুকু পেজ আছে। কেউ কিন্তু শুরু করেছে, আমরা মনে করি আরে মধু বিক্রি করে সে কি বিজনেস করবে, কেউ কিনবে না। এত মধু তো সব দোকানে সামনে এখন যেখানে সেখানে মধু বিক্রি করে, তা যারা অনলাইন বিক্রি হচ্ছে চলছে না। অর্থাৎ আমি বলবো এটাই যে প্রত্যেকটা যে ইন্টার পাসের পরে অনার্স ফার্স্ট ইয়ার থেকে সে কি করবে, ব্যবসায়ীদের সাথে চলবে, ব্যবসার সাথে সময় দিবে, তার সাথে ফ্রি হবে, তার সাথে ওখান থেকে শুরু করে। কার সাথে চলবে, কার সাথে পরিচয়। আমি তো বলতে পারি না যে আপনি একটা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে তাদের সাথে আপনি পরিচয় হতে পারে, তাদের সাথে থাকেন, ওটা শিখেন, ওটা শুরু করেন। হ্যাঁ, মূল কথাটা পেয়ে গেছি। মূল কথাটা হলো যে সে কি করবে, ডিসিশনটা তাকে নিতে হবে, এটা বুঝে যে আমি বিজনেস করব, কার সাথে গেলে আমি শিখতে পারবো। এখন বিজনেস আগে শিখতে হবে, তার কার পরিচয় আছে। এক একজনের তো সবার সাথে পরিচয় নেই, সে দেখবে তার পরিচিত কে আছে ব্যবসা করে, তার সাথে সময় দিবে, এটাই কাজ। তার এই যে আমরা আড্ডা দিই না, মানে আপনাকে শুধু আড্ডা দিতে হবে, চা খেতে হবে, কার সাথে, যে একজন বিজনেসম্যানের সাথে। আমি কি করতে চাই তার সাথে, হ্যাঁ দেখ অমুকে বিজনেস করে, যাই না ওর সাথে বসে গল্প করে আড্ডা করে ওর বিজনেসটা দেখি, আবার ওই তিনজনে দেখেন নিজেই শুরু করে দেন। আমরা তো যখন 2020 সালে যে করোনা হওয়ার পরে অনেক যারা অনলাইন বিজনেসম্যান বাড়ছে না, কারণ কি যখন দেখছে কিছু উপায় নেই, কিছু করতে হবে, বাঁচার জন্য শুরু করছে। এখন কি প্রতিষ্ঠিত, হ্যাঁ অনেক, এটা এখন এক্সাম্পল দেওয়ার মতো বহু ব্যক্তি এখন আমাদের সমাজে আছে। এই জন্য আমার একটাই কথা, যে যারা ইন্টার পাস ফার্স্ট ইয়ার শেষ করছে তারা সবাই ব্যবসায়ীদের সাথে চলবে এবং ইউটিউব থেকে ব্যবসার বিষয়ে জানবে। ইউটিউব দেখে শুরু করবে না। আমরা সমস্যাটা হয় কি, যারা বিদেশ থেকে আসে তারা ইউটিউব দেখে মাছের খামার করে, গরুর খামার করে, এরকম করে সব শেষ না। ইনভেস্টের ব্যাপারে একটু পরামর্শ যদি দিতেন আপনি, যে ধরেন বিদেশ থেকে একজন আসলো, তার কাছে 20 লাখ টাকা আছে ক্যাশ, সে কি শুরুতেই এখান থেকে 20 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলবে, না যেটা বললেন যে আগে শিখবে, জানবে, তারপর করবে? কেউই এটা যেহেতু এসে সে সব টাকাটা ইনভেস্ট করে, তার সব টাকাটাই তার শেষ। কারণ কোনো বিজনেসের শুরুতেই আপনার লস হবে। আপনি যখনই আসবেন বিজনেস শুরু করবেন, হ্যাঁ কাদের লাভ হয়, যেমন আপনি যদি বসুন্ধরা গ্রুপ, তার একটা কোম্পানি আছে, সে আরেকটা কোম্পানি শুরু করলো, তার লস হবে না। কারণ সে কি করে, ওই কোম্পানির জন্য তার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট এবং না ইনভেস্টমেন্ট করার মধ্যে ইনভেস্টমেন্ট তার আছে, প্লাস হচ্ছে সে হায়ার করে, এক্সপার্ট হায়ার করে। এখন যে প্রথম শুরু করে বিদেশ থেকে, সে তো এক্সপার্ট হায়ার করতে পারে, নিজে শুরু করে, সে ইউটিউব দেখে নিজে শুরু করে, কিছু হয় না। কারণ ওটা যেভাবে যে বলে সেভাবে আসলে রিয়েলিটিটা না। রিয়েলিটিটা যে আপনি যখন হাতে কলমে শিখবেন। আমার কথা যে আমি বিজনেস করব, আমি যেটা শুরু করতে চাই সেখানে কারো কাছে আমি ফ্রি 6 মাস পরে থাকি, 3 মাস পরে থাকি। আর বছরের পর বছর মানুষ তো সময় এমনি চলে যাচ্ছে, আমি 6 মাস একজনের কাছে পরে থাকি না, কি হয় 6 মাস পরে থেকে আমি শুরু করি, তখন আপনার তার কনফিডেন্স হবে কি যে আমি এই বিজনেসে যদি টাকা হয় আমি এই বিজনেস সফল হব।
এই কনফিডেন্সটা গ্রোথ করবে তখনই যখন সে কোনো একটা বিজনেসের সাথে 6 মান্থ কি থাকবে, লেগে থাকবে। তখন সে তখন টাকা নেই, এখন তার দরকার টাকা, এখন অভিজ্ঞতা তার হয়ে গেছে, সেই কনফিডেন্স আছে যদি আমার 10 কোটি টাকা দেন, আমি এখন 10 কোটি টাকা ইনভেস্ট করলে আমি এখান থেকে লস খাবো না, আমি বেরিয়ে আসতে পারবো একদম। মানে আমি আপনার সাথে কিছুদিন আগে এটা বইয়ে পড়েছি যে আপনার কাছে 10 লাখ টাকা পুঁজি আছে, আপনি যদি কিছু না জানেন ওই 10 লাখ টাকা আপনি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেন, শিক্ষার পিছনে ব্যয় করেন। আপনি যেটা বললেন একদম কিন্তু এই কথাটাই, এই লসটা আমরা যদি ফার্স্ট লেভেলে লস বলে আমরা ব্যাক করে আরেকটা বিজনেসে যাই, এটা ঠিক না। এই লসটা মানে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট, এটা লস বলাই যাবে না, কারণ বিজনেসে শুরু করার পরে লস হবে। আমরা যারাই মানে জিরো থেকে যারা বড় হয়েছে তারা প্রত্যেকে লস খেয়েছে। আমার মনে হয় না যে হিস্ট্রি থেকে যে এরকম পাওয়া যাবে, যদি থাকে ব্যতিক্রম তো সবটাই আছে যে এরকম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সবাই লস খেয়েছে। আবার একটা ইনভেস্ট ধার আনছে করজন, সব নষ্ট হয়ে গেছে, আবার সে শুরু করেছে। মানে একটা শিশু যেরকম বারবার পড়ে যায় তারপর সে হাঁটা শিখে, বিজনেসটা ঠিক এরকমই। এটা আমি যে ফার্স্ট লেভেল থেকে একেবারে সাকসেস হয়েছি সবটা না, অনেকটা জায়গায় পথ চড়াই পার হয়ে তারপরে এটাই সেই জন্য যে এটা হচ্ছে কি আমার আপনার যে যারা আছে তাদের কাছে একটাই আমার অনুরোধ, দর্শক যারা আছে, যারা শ্রোতা আছে, যারা আসলে বিজনেস করতে চায় তাদের কাছে একটাই আমার সাজেশন যে তোমরা বিজনেস শেখার জন্য একজনের কাছে পড়ে থাকো, ফ্রি সময় দাও। আরে আমি সে শুধুমাত্র যদি খেতে দেয় এক বেলা, তাতেও তুমি তার সাথে সময় দাও। এবং আমি আরেকটু বলি, যদি একজন মানুষ যদি আপনার কাছে বা আমার কাছে আসে যে ভাই আমাকে কিছু শিখান বা স্যার আমাকে কিছু শিখান, আমি ফ্রি সময় দিব, আমরাও কিন্তু আপনারও কিন্তু বা কোম্পানির মালিক কিন্তু অবিবেচক নয় যে তাকে ফ্রি করাবে, খাওয়াটা তার গাড়ি ভাড়াটা, কিন্তু সে দেখবে কি যে ওর ইচ্ছা আছে কিনা, ওকে কিন্তু পরীক্ষা করে, কিন্তু আমরাও করি তার আনুগত্য, তার চলাফেরা, তার হাঁটা ফলো করে এই ছেলেদের হবে, তখন তার কাছে মানে কিছু টাকা খরচ করলেও সেটা এবং করে। হ্যাঁ, অনেকেরই অনেকেরই শিখানোর মানে ইচ্ছা আছে। আমি ব্যক্তিগতভাবে যারা শিখতে চায় আমার কোম্পানিতে চাকরি করলে আমি বলি তোমরা শিখো, তোমরা আজীবন আমার কাছে থাকবে, তুমি একটা কোম্পানির মালিক হবা। আমি আজকে কোম্পানির মালিক, তোমার কি কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন না? তোমার কি গাড়িতে চড়তে স্বপ্ন ইচ্ছা করে না? তুমি কি করবা? আমার কাছে সারাদিন বলে থাকো, তুমি শিখো, আমার কাছে শিখে কি তুমি শুরু করো। আমার কোম্পানিতে সাথে থেকে কোম্পানি করেছে আমার, সে যে নাম দিয়েছে স্বপ্ন সুধা, আমার কাছ থেকে একটা ফ্ল্যাট নিয়েছে, প্লাস আমার কোম্পানিতে সে অ্যাকাউন্টসে কিছুদিন চাকরি করেছে। সে হঠাৎ করে বললো যে কোম্পানি করবে। আমি আমার নিজের টাকা দিয়ে নেম ক্লিয়ারেন্স নিয়েছি আমার কোম্পানির নামের সাথে মিলিয়ে, যাতে সে এবং সে বলে সবার কাছে আমি কোম্পানিতে ডাইরেক্টর ছিলাম, আমি যেভাবে হোক সে কোম্পানি করেছে। আমি বলছি সবাই করুক, কেউ আমার প্রতিদ্বন্দ্বী না। আমি যদি আমার একটা মহল্লায় আমরা একজনে ভাগ হয়ে যদি 10টা কোম্পানি, আমি বলি হওয়া উচিত, কারণ আমি কোম্পানি এক মালিক হবো, আরেকজন হবে না, আমি গাড়িতে চলবো আরেকজনের গাড়িতে চলবে না, সবাই চলবে। এভাবেই তো পুরো সমাজটাই পরিবর্তন হলে আমাদের দেশটা পরিবর্তন হবে। আপনি দেখবেন যে চায়নাতে একটা প্রোডাক্ট উৎপাদন করে মিনিমাম 50টা কোম্পানি আছে কাছাকাছি, তাই কেউ কার প্রতিদ্বন্দ্বী না, কিন্তু সবাই কিন্তু সেল করেছে। আমরা তো প্রতিদ্বন্দ্বী না, আমরা একে অপর সহযোগী হয়ে যদি কাজ করি, সবাই যদি এক লাইনে আসে কোনো সমস্যা না, তাহলে আমাদের সমাজের মানুষ সচ্ছল হবে আর দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। অনেক সুন্দর পরামর্শ পেলাম যে একজন মানুষ বিজনেস বা উদ্যোক্তা হতে চাইলে, বিজনেস করতে চাইলে তার কত চড়াই উতরাই পেরোতে হয়। আরেকটা বিষয় জানার আছে আমার, যে কিছুক্ষণ আগে বলেছিলেন যে রিয়েল এস্টেট বিজনেসটা এখন আস্তে আস্তে শেষের দিকে, ক্লোজিং এর পথে, এটা আসলে কেন? রিয়েল এস্টেট বিজনেসের একটা মজা আছে। আমি রিয়েল এস্টেট বিজনেসে আসার আগেও অনেকগুলো বিজনেসকে চিন্তা করেছি কোন বিজনেসে আসবো। তখন দেখলাম পৃথিবীতে যারা ধনী হয়েছে তার কি কি কয়েকটা বিজনেস আছে যেটা ধনী হয়ে যায় দ্রুত, তার মধ্যে রিয়েল এস্টেট একটা। যখন করেছি এটা মেবি ট্রাম্প মনে হয় নির্বাচন করবে ওই টাইমের সময় মনে হয় যে আমি বিজনেসের দিকে আসতেছি না কিছু না, মেবি তখন তার জীবনে দেখুন সে রিয়েল এস্টেট বিজনেসে গেছে। এখান থেকে আরো কয়েকজন হিস্ট্রি আমি পড়লাম এবং কোন বিজনেস থেকে দ্রুত মানে টাকা আর্ন করা যায়, সেখান থেকে রিয়েল এস্টেট, ওটা থেকে আমি রিয়েল এস্টেট আসার একটা কারণ। এখন এটা শেষের পর্যায়ে বাংলাদেশে রিয়েল এস্টেট বিজনেসে যারা আগে করেছে 2000 সালের থেকে 2007 এর আগে, এবং জাঁকজমক ছিল 2007-8-9, তখন সাইনবোর্ড টানেই বিক্রি করতো, তখন খুব মজা ছিল। কিন্তু এই মজাটা আমাদের কিছু রিয়েল এস্টেট ব্যবসায়ীরা এখান থেকে সুযোগ নিয়ে তারা টাকাটাকে রিয়েল এস্টেট জগতে ইনভেস্ট না করে তারা সবাই পাচার করেছে, সবাই উড়াল দিয়েছে। আমার পরিচিত একাধিক কোম্পানি তারা বাংলাদেশ থেকে লোন নিয়েছে, বিজনেস ভালো, কোনো যাওয়ার দরকার নেই। আমি
আইডিয়াল গ্রুপকেই বলবো। আইডিয়াল গ্রুপ বাংলাদেশ থেকে চলে গেছে। যখন আমি রিহাব ফেয়ারে যেতাম, স্পন্সারে দেখতাম যে প্রথম 1, 2, 3 এর মধ্যে আইডিয়াল গ্রুপ থাকতো, হিউজ তাদেরই ছিল। সে সব ক্লোজ করে লন্ডন এসে এখন বাংলাদেশ থেকে চলে গেছে। এরকম অনেক কোম্পানি চলে গেছে, ছোট কোম্পানি চলে গেছে। আমার পরিচিত এখন আমেরিকাতে আছে ভদ্রলোক, অনেকের টাকা পাবে তার কাছে চলে গেছে। তা এরা এই সেক্টরটাকে ধ্বংস করে গেছে, এটা একটা কারণ। এই জন্য মানুষ এখন রেডি মানে ফ্ল্যাট কিনতে চায়, ইনভেস্টমেন্ট আগে করতে চায় না, কারণ ফ্ল্যাট বুঝে পায় না। আর এইটা বিজনেসের শেষে দিকে কারণ হচ্ছে রাজুকের এখন পলিসি, যেটা আসলে টোটালটাই বাংলাদেশের ডেভেলপমেন্ট হোক এটা পলিসি না, তারা পলিসিটাই ফুল। আচ্ছা, বাংলাদেশে 10 তলা উচ্চতা এই ভবনগুলো খুব হাই উচ্চতা না পৃথিবীর অ্যানালাইসিসে বাংলাদেশে, কিন্তু এটাও না বুঝে হ্যাঁ এটা কিছু ছিল যে এরা পলিসিগত যে রোড 20 ফিট থাকতে মাস্ট। এখন যে ড্যাব করেছে এই ড্যাবের যে প্ল্যানটা, এই প্ল্যানটা মানে আমাদের রিয়েল এস্টেট জগতের শেষ পর্যায়ে। এরপরে হচ্ছে গিয়ে এই জগতের যেরকম এখন ক্যাপিটাল লাগে, কারণ আপনার সেলটা আসে একেবারে রেডি ফ্ল্যাটে। এরপর হচ্ছে গিয়ে বড় যারা গ্রুপ আছে ওরা এখন হিউজ পরিমাণে বড় বড় ল্যান্ড নিয়ে প্রজেক্ট করতেছে। থার্ড যে কোশ্চেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মানুষগুলো শেয়ারে এখন করে, যেন তারা এক অফিসে চাকরি করে কজনে মিলে একটা জমি কিনে শেয়ারে করতেছে। তা এরকম করার কারণে বিভিন্ন ধরনের করার কারণে দেখা যায় কি এখন এই বিজনেসটা আপ হওয়ার সম্ভাবনা কম। চলবে বিজনেস কেমন পর্যন্ত চলবে, আমি এই বিজনেস থেকে ব্যাক করব আর একজনই করবে, এটা নিয়ম বিজনেস সব। দেখবেন যে একজনে এই ব্যবসা খারাপ বলে সে ব্যাক করছে, আর একজন ওই ব্যবসায় শুরু করছে, একজনে লস খায় দেউলি হয়ে গেছে, আর একজন এটা শুরু করে আবার বড় হচ্ছে। এটা হচ্ছে তার পলিসি। কিন্তু আমাদের মতো ছোট যারা এখন রিয়েল এস্টেট চলে যেতে কন্ডোমিনিয়াম প্রজেক্টে যেতে হবে, প্লাস আরো অনেক বড় বড় যেতে হবে, সেটা আসলে ছোট এই অল্প পুঁজি দিয়ে সম্ভব না, এটা একটা বিষয়। সেকেন্ড আর একটা আমার ব্যাক করার পিছনে কারণ হচ্ছে যে এই সেক্টর থেকে টাকা আমি আর্ন করলেও আসলে সমাজের খুব বেশি একটা কাজ হচ্ছে না, ওইটা যেন আমাদের জনসংখ্যাদেরকে আমি চাকরি দিতে পারতেছি না, তাদেরকে আমি খুব বেশি একটা উদ্যোক্তা তৈরি করতে পারতেছি না। আপনার অফিসে হয়তো 10-15 জন হলে চলছে, ইঞ্জিনিয়ার লাগতেছে, তাই আমাদের জায়গায় 200-2000 কোটি টাকাও যদি আমার প্রজেক্ট হয় সেখানে আমাদের 100 জন লোক হলে হয়ে যাচ্ছে। আর 2000 কোটি যদি ইন্ডাস্ট্রি অন্য করা যায় সেখানে 500 থেকে 2000 লোক আমি বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাদেরকে আরো ট্রেন আপ করে তাদেরকে ওই এক্সপার্ট বানানো যায় ওই সব বিজনেসে। আর এই জন্য যে এখানে যারা স্বল্প 10-12-15 কোটি টাকা নিয়ে যারা বিজনেস করে এদের পক্ষে সম্ভব না এই বিজনেস রান করা। কারণ আপনি বসুন্ধরা গেলে সেখানে পার কাঠে সাইনিং মানি দিতে হবে আপনাকে 25 লাখ টাকা, এরপরে পার কাঠে 10 লাখ টাকা দিতে বসুন্ধরাকে, এরপরে সেখানে যে এখন যদি আপনি জলসিঁড়িতে যান তাই সেগুলো যে বেশি পুঁজি যাদের তাদের, তা আমাদের ছোট যাদের সম্ভব না। আর এই জন্য আর রাজুকের যে এখন এইটা প্ল্যানটা, এই প্ল্যানে ব্যবসা উপযোগী না এবং ম্যাট্রেসের দাম বেশি, যার জন্য টিকে থাকা কঠিন। তো এই জন্য আমি মনে করি এই লাইনের বিজনেসে এখন সামনে এসে খুব বেশি কেউ কিছু করতে পারবে না, 1-2টা প্রজেক্ট ভালো করতে পারে। তবে যদি এই নিয়ম নীতিগুলো স্বাভাবিক পরিবর্তন করতে পারে তাহলে আসলে সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে আমরা চাই ইউরোপে দেখে এসে ইউরোপকে বাংলাদেশ বানাতে চাই, বাংলাদেশকে ইউরোপের মতো বানাতে চাই, কিন্তু বাংলাদেশ কখনো ইউরোপের মতো হবে না, বাংলাদেশ বাংলাদেশের মতোই। এখানের মধ্যে যে পলিসি, এখান থেকে একটা সুন্দর পলিসি বের করতে হবে। আমরা রাজুক কি করছে, রাজুকের নিয়ম হচ্ছে 20 ফিট রাস্তা থাকতে হবে, কার বাড়ির জমি কতটুকু দেওয়ার বিষয় না, আমি সব রাস্তা 20 ফিট করতে হবে, বিল্ডিং পুরান না নতুন করে ফেলুক, সবাই খুশি। এটা করবে না ওই তুমি 5 কাঠা জায়গার মধ্যে তুমি 3 কাঠা ছাড়ে দাও, 2 কাঠা বিল্ডিং করো, কেউ ছাড়ে না, তারপর তুমি অবৈধ কেন? রাজুকের যারা প্ল্যান দেয় তারা জানে যে এটা উনি 5 কাঠার জায়গায় উনি ছাড়বে না আধা কাঠাও জানে, কিন্তু তুমি 3 কাঠা ছাইরে করবো, ছাড়বে না সে জানে। আসার পরে তাকে ম্যানেজ করে ঠিক দেয়, 2-4 জনে ভাঙার পরে আবার 2 মাস পরে সে টাকা দিয়ে আবার করে, রাস্তা ছোটই রইলো, বিল্ডিং হয়ে আগের মতোই হলো, ইলিগালি হইলো। তাহলে কথা হচ্ছে কি এখানে এত কিছু দেখার, বাংলাদেশের প্রেক্ষাপটে এত কিছু দরকার নেই, 20 ফিট রাস্তা হতে হবে, কোনো কথা নেই, ছাড় নেই, এবং চতুর্দিকে একজনের সাথে আরেকজনের গায়ে লাগালাগি হয়ে গেল। এখানে 3.5 ফিট 1 মিটার প্লাস যেটা আছে 7 ফিট মাঝখানে, যদি আমি 3.5 ফিট ছাড়ি, পাশে 3.5 ফিট 7 ফিট ছাড়লে, আর যদি এটা 20 ফিট রাস্তা করে এনাফ,
কেন আমি এখানে ভয়েস দেবো, রুম এটা করা লাগবে না, তুমি এই রুম করো। আলো বাতাস নিয়ে এত চিন্তা করে তো আপনি পারবেন না বাংলাদেশে। কারণ একজনের জমি আছে 1.5 কাঠা, একজনের জমি আছে 2 কাঠা, এই যে 15-2 কাঠার ল্যান্ড যেগুলো আছে, আপনি কিভাবে তার মাঝখানে তার বলবেন যে তুমি এতখানি ছাড়ো? সম্ভব না। মিরপুর অঞ্চলে তো সবই 15-2 কাঠা। এখন এটা এই জন্য সবাই অফিসাররা ইউরোপে যায়, ইউরোপ থেকে ট্রেনিং করে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে ইউরোপ বানাইতে যায়। আরে বাংলাদেশে ইউরোপের জনসংখ্যা কয়জন? অন্য দেশের জনসংখ্যা সব ফাঁকা, এবং আমাদের চেয়ে কত গুণ বড় ওদের। লোকজনই তো ফাঁকা, শুধু রাস্তার রাস্তা। সেই রাস্তা বাংলাদেশে বানাইছে, ইউরোপের মধ্যে রাস্তা বানাবো সম্ভব? আপনি এত জনসংখ্যা জায়গা কই? তাই এটা যে বাংলাদেশকে নিয়ে এটা চিন্তা না করে শুধু কপি করতে চায় আমাদের বাস্তবমুখী যে চিন্তা। আমরা আমাদের যারা প্ল্যানিং আছে, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি তাদেরকে মনে করি না যারা খুব বেশি জ্ঞানী, আমার কাছে মনে হয় না, কারণ অন্য দেশকে কপি করতে চায়, এই জন্য জ্ঞানী মনে হয়। আবার এই জটিলতা থাকার কারণে কিন্তু তারা অনেকেই ব্যক্তিগতভাবে তারা মানে লাভবান হচ্ছে। এগুলো তো সবটাই ব্যক্তিগত, মানে আমরা তো এই বিজনেসম্যানেরা তো জানি যে কোথায় কোথায় দুর্নীতি, কারে টাকা দিতে হয়, কিছু করার নাই তো। বিজনেস করতে হলে আমাকে ওদেরকে ম্যানেজ করে করতে হচ্ছে, এটা তারাও জানে, সবাই জানে, ওপেন সিক্রেট। এই ধরা পড়লে আমি ইলিগাল, আর ধরা না পড়লে সবাই জানে। যাক, অনেক পরামর্শ পেলাম নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য। আশা করি যে এখান থেকে অনেক কিছু তারা শিখতে পারবে। আপনারা যারা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমি তো অনেক কিছু পেয়েছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি। সত্যি কথা যেটা, আমিও ছোটখাটো একজন বিজনেসম্যান, বিজনেসের খাতায় নাম লিখিয়েছি, কিন্তু আমাদের কথা চলে আসছে যে আমি এটা তো বলতে চেয়েছিলাম মাঝখানে যে আমি চাকরি ছাড়ার জন্য বারবার উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমাকে অনেকে পরামর্শ দেয় যে না, চাকরি ছাড়লে এটা একটা আইডেন্টি, তোমার তো আইডেন্টি থাকবে না, সমাজে কি পরিচয় দিবা, কি করো? আমি বিজনেস করি, কোনো এটা ভালোভাবে নিবে না। মানে বিজনেসটা কোনো আইডেন্টি না, চাকরিটা আইডেন্টি, কিন্তু চাকরি আমার দিন শেষে আমার সংসার চলছে না। তখন আমাকে কেউ এই আইডেন্টি দেখিয়ে বলতেছে না, তোমার তো একটি ভালো আইডেন্টি আছে, এই নাও তুমি 5 লাখ টাকা, তুমি ভালো করে চলো, এটা কিন্তু কেউ বলছে না আমাকে। যাই হোক, এই জন্য আমি বলবো যে আসলে এই চাকরি যারা করেন সমস্যা নাই, পাশাপাশি যদি বিজনেসম্যান হতে চান তাহলে আমাদের এই পর্ব থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর সবাই বিজনেসে আসুন, উদ্যোক্তা হন, এটাই আমি বলবো সবাইকে। আর ভাইও সেই কথাই বলেছে, পরামর্শ দিয়েছে। আশা করি যে ভালো থাকবেন। আর যারা এই ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, চিন্তা করছেন, আবার যারা ল্যান্ড ওনার আছেন, ল্যান্ড দিতে চাচ্ছেন, তারা হয়তো আমাদের এখান থেকে অনেক পরামর্শ পেয়েছেন। আশা করি যে সততার ব্যাপারে আর কিছু বলতে হবে না, কারণ কোনো কিছুর বলার বাকি নেই আমাদের, সবই আপনারা জানতে পেরেছেন। তো আমাদের নাম্বার দিয়ে থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আমি এমডি মহোদয়ের নাম্বার সেখানে দিয়ে দিব, আপনারা সরাসরি ফোন করে তার সাথে যোগাযোগ করবেন। শুধু পরিচয় দিবেন যে আপনার ওখানে সাক্ষাৎকার দেখেছি, ফোন দিয়েছিলাম, তাহলে হয়তো মনে পড়ে যাবে যে হ্যাঁ, আপনারা দর্শকরা দেখছেন, আপনাদেরকে উনি অবশ্যই সহযোগিতা করবেন। ভালো থাকবেন, আপনি অনেক ভালো থাকবেন মঞ্জু ভাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আপনার দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের টিভিকে, মানবজনকে ধন্যবাদ, সকল দর্শকদেরকে ধন্যবাদ, যে আসলে তারা যারা একটা দেখবে, পরবর্তীতে যারা দেখবে তাদের বুঝতে রইলো। আর যারা আমাদের তরুণ আছে তাদেরকে বলবো চাকরির পিছনে যেন আবার একই কথা না ঘুরে আমরা সবাই যেন কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.